ওকে বাচ্চারা, এবং মাঝখানে অ্যাজ ব্রেক থাকে, ফাটাফাটি ব্রেক। ব্রেক আছে কি দেখাবো ঠিক করতে পারি নাই, বাট তোমাদের সাথে কথা বলে ঠিক করবো যে ব্রেকে কি দেখানো যায়। ঠিক আছে, তোমরা আমাকে বললো যে ভাইয়া ব্রেকে কি দেখানো যায়। ইমাম মেহেদী বলতেছে ভাইয়া আমি আপনার কাছ থেকে মাত্র 4 কিলোমিটার দূরে বসে ক্লাস করছি, ইনশাল্লাহ দেখা হবে শীঘ্রই। অফিসে আসলে এখন আমার সাথে দেখা হবে, আইকন প্লাসের অফিসে আসলেই দেখা হবে ইনশাল্লাহ। আইকন প্লাসে আসলে, অফিসে আসলেই দেখা হবে। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যারা আগে আসতে পারবা স্বাস্থ্যবিধি মেনে তাদেরকে চকলেট খাওয়াবো। অনেকে বলছে ভাই চকলেট কই, চকলেট আছে কিন্তু যে পরিমাণ মানুষ আমি জানি না কতটুকু চকলেট শেষ পর্যন্ত টিকে থাকে। সো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ চকলেট। হ্যাঁ ওয়াফিকে দেখবা, আচ্ছা ঠিক আছে দেখবা, দেখাবো ওয়াফিকে দেখাবো, ওকে নো প্রবলেম। তাহলে আমি শুরু করি, হ্যাঁ পড়া শুরু করি, তারপর ব্রেকে একটু গল্প করবো না, ঠিক আছে? ব্রেকে গল্প করবো তোমাদের। অলরেডি আমার সাথে কয়েকদিনের দেখাও হয়ে গেছে এর মধ্যে। ঠিক আছে, স্টার্ট। আমি শুরু করলাম, হ্যাঁ বাচ্চারা। আচ্ছা, 1 নম্বর কোয়েশ্চেন আসো লেকচার 10 এর। আচ্ছা লেকচার 10 এর কোয়েশ্চেন গুলো ব্যাখ্যা করার আগে, লেকচার 10 এর কোয়েশ্চেন গুলো আসলে মূলত 3টা টপিকস আলোচনা করা হয়েছে লেকচার 10 এ। প্রথমত হচ্ছে তোমাদের এমবেডেড কোয়েশ্চেন, ব্যাক কোয়েশ্চন নিয়ে আলোচনা করা হয়েছে। দ্বিতীয়ত নমিনাল দ্যাট ক্লজ নিয়ে আলোচনা করা হয়েছে। তৃতীয়ত সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করা হয়েছে। আমি আবার বলছি লেকচার 10 এ আমরা মূলত 3টে জিনিসকে ফোকাস করেছি। প্রথমত সেন্টেন্স স্ট্রাকচার, তারপর আমরা ফোকাস করেছি এমবেডেড কোয়েশ্চন, এবং এরপর আমরা ফোকাস করেছি হচ্ছে নমিনাল দ্যাট ক্লজ। ঠিক আছে, আসো পড়াশোনায় শুরু করি, তারপর আবার আড্ডা দেওয়া হবে ব্রেকে। সো 10 নম্বর লেকচার সেটা আবারও বলছি, আমরা আলোচনা করেছিলাম সেন্টেন্স স্ট্রাকচার, আমরা আলোচনা করেছিলাম নমিনাল দ্যাট ক্লজ, আমরা আলোচনা করেছিলাম এমবেডেড কোয়েশ্চেন। বাট তোমাদের সুবিধার্থে যেহেতু জিনিসটা একটু ডিফিকাল্ট, আমি আবার একটু আলোচনা করব। ঠিক আছে, আজকের যে প্রথম যে এমসিকিউ গুলো আছে, ম্যাক্সিমাম এমসিকিউ হচ্ছে নমিনাল দ্যাট ক্লজ থেকে এবং এমবেডেড কোয়েশ্চেন থেকে। সো আমি এমবেডেড কোয়েশ্চেন, নমিনাল দ্যাট ক্লজ আলোচনা করব, এবং সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আমি আগামী কালের ক্লাসে আলোচনা করব, যেখানে বাকি এমসিকিউ গুলো আমরা সলভ করব। ঠিক আছে, তাহলে আসো শুরুতে আমি তোমাদের কাছে যে প্রশ্নটা করবো, যেমন এখানে 1 নম্বর যে কোয়েশ্চেনটা, এটা হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন। এটা হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন। এখন প্রশ্ন হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন কি? প্রশ্ন হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন কি? একদম সহজে মনে রাখার জন্য তোমাদেরকে আমি একটা টিপস শিখাই দিই। এমবেডেড কোয়েশ্চেন মানে হচ্ছে, তোমরা লিখে রাখো, এমবেড কোয়েশ্চেন মানে হচ্ছে বাড়তি কথা যুক্ত ডব্লিউএইচ কোয়েশ্চেন। লেকচার শিটে আছে, আমি যে কথাগুলো বলবো লেকচার শিটে আছে, তোমরা ইচ্ছে করলে লেকচার শিটের সাথে মিলিয়ে দেখতে পারো অথবা নতুন করে লিখতে পারো। এমবেড কোয়েশ্চেন মানে হলো বাড়তি কথা যুক্ত ডব্লিউএইচ কোয়েশ্চেন। আই রিপিট, এমবেড কোয়েশ্চেন মানে হলো বাড়তি কথা যুক্ত ডব্লিউএইচ কোয়েশ্চেন। লিখো, লেকচার শিটে আছে 10টা আমার লেকচার, আবার লিখো আমার সাথে। এমবেড কোয়েশ্চেন মানে হলো বাড়তি কথা যুক্ত ডব্লিউএইচ কোয়েশ্চেন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ভাই এখানে বাড়তি কথা যুক্ত ডব্লিউএইচ কোয়েশ্চেন মানে কি? আচ্ছা, এটার জন্য লিখো চেনার সহজ উপায়। লিখো চেনার সহজ উপায়। সহজে তুমি কিভাবে এমবেড কোয়েশ্চেন চিনবা, আমি একটু ফান করবো, ঠিক আছে? তাহলে মনে থাকবে চেনার সহজ উপায়, তুমি কিভাবে খুব সহজে এমবেড কোয়েশ্চেন চিনবা। দেখো, আমরা যখন খুব রেগে যাই, কেউ কারোর সাথে খুব রেগে গেছে, রেগে গিয়ে ঝগড়া করতেছে, বিশেষ করে ছেলেরা এই কাজটা করো, একদম খেপে গেছো, খেপে একদম মানে একটা ভাব, এরকম বলো, এই তুই জানোস আমি কে, বলো না? ছেলেরা ঝগড়া করলে কিন্তু কথাটা বেশি বলে, এই তুই জানোস, এই তুই চিনোস আমি কে, এই তুই আমার চিনোস আমি কে। এরকম যে আমরা যখন খুব রেগে ধরে কমেন্ট করি, তুই জানোস আমি কে, এটা একটা এমবেড কোয়েশ্চেন। লিখে রাখো, চেনার সহজ উপায়, তুই জানোস আমি কে, লিখো, এটাই এমবেড কোয়েশ্চেন। তুই জানোস আমি কে, এটাই হচ্ছে এমবেড কোয়েশ্চেন। আচ্ছা একটা মিনিট, আমি একটা সেটআপ দিয়ে নিই, জাস্ট হোল্ড অন এ মিনিট। ইয়েস, আমি ডান। সো লিখো,
ওই যে বললাম যেখানে ছিলাম, যেহেতু আমরা যখন ছেলেরা বিশেষ করে যখন ঝগড়া করি, কারোর সাথে খেপে যাই, একটু ভাব নিতে চাই, আমরা কিন্তু এরকম কথা বলি, এই তুই জানোস আমি কে, লিখে রাখবে তুই জানোস আমি কে, এটা হচ্ছে এমবেড কোয়েশ্চেন। তুই জানোস আমি কে, তুই জানোস আমি কে, লিখো, চেনার সহজ উপায়, এটা এমবেড কোয়েশ্চেন। ঠিক আছে, এবার এটাকে ইংলিশ করো। এটাকে ইংলিশ করলে হবে ডু ইউ নো হু আই এম। লিখো, ইংলিশ করো, ডু ইউ নো হু আই এম। লিখো আবার, আমি আবার বলছি, একটু মনোযোগ দিলে প্লিজ প্লিজ প্লিজ। এই আমি চুল ছাড়ছি কিনা, আমি চুল কাটছি কিনা, আমার শীতের জামা নিয়ে আছে, সবগুলোর পিটাম ধরে পড়াশোনার মধ্যে আয়। এখন পড়াশোনার মধ্যে আস, একদম মাইক দিব, এইসব কথা বাদ, কাজের কথা আসেন, পড়ার মধ্যে আসেন। করছি না, এখন পড়া শুরু করলে পড়া, আবার যখন ফান শুরু করবো তখন ফান। হ্যাঁ, ভেরি গুড, আসিয়া, চমৎকার। তুই জানোস আমি কে, লিখো, তুই জানোস আমি কে। এটাই হচ্ছে এমবেড কোয়েশ্চেন। যখন তোমরা ঝগড়া করার সময় বিশেষ করে ছেলেরা বলো, মেয়েরা বলো, মেয়েরা বলো কি, আমি বলি মেয়েরা বলো শুধু এরকম, আমি যে কে আমি নিজেই জানি না। ছেলেরা যখন ঝগড়া করে তখন ছেলেরা বলে কি, তুই জানোস আমি কে, আর মেয়েরা বলে কি, আমি যে কে আমি নিজেই জানি না। দুটো লিখে রাখো, চেনার সহজ উপায়, তুই জানোস আমি কে, ইংলিশ লিখো, ডু ইউ নো হু আই এম, ডু ইউ নো হু আই এম, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দাও। এটা একটা এমবেড কোয়েশ্চেন, চেনার সবচেয়ে সহজ উপায়। আর মেয়েরা যখন বলে আমি যে কে আমি নিজেই জানি না, এটা লিখো, আই ডোন্ট নো হু আই এম, আই ডোন্ট নো হু আই এম। এটার উপরে তো ফুল স্টপ, এটার উপরে তো ফুল স্টপ। এই দুটা জিনিস মনে রাখবা, এই দুটা বাক্য মনে রাখবা, এই দুটা বাক্য মনে রাখবা, জীবনে ভুল করবা না। এই দুটা বাক্য মনে রাখলে এমবেড কোয়েশ্চেন শেষ, আর কিছু নাই, এখানে কোনো প্যাচ নাই। দুটা বাক্য। ছেলেরা যখন খুব খেপা যায়, খেপে গিয়ে কি বলে, তুই জানোস আমি কে, ডু ইউ নো হু আই এম, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, এটা একটা এমবেড কোয়েশ্চেন। মেয়েরা খেপে যায়, ফিকে বলে আমি যে কে আমি নিজেই জানি না, আই ডোন্ট নো হু আই এম, এটা একটা এমবেড কোয়েশ্চেন। মজা হচ্ছে প্রথমটা ডু ইউ নো হু আই এম, এটার শেষে প্রশ্নবোধক বাক্য হবে, আর পরেরটা আই ডোন্ট নো হু আই এম, এটার শেষে ফুল স্টপ হবে। এখন ভাইয়া এই প্রশ্নগুলো একটু দুটা বাক্য লিখলে বুঝবে, এই দুটা বাক্য ভালো করে বুঝলে এমবেড কোয়েশ্চেন হয়ে গেছে, আর কোনো প্যাচ নেই। এখন এই দুটো বাক্য থেকে এমবেড কোয়েশ্চেনের নিয়মগুলো আমরা আয়ত্ত করব। সেটা কি, লিখো রুলস, একটু নোট নাও, রুলস মানে এমবেড কোয়েশ্চেন সলভ করার জন্য তোমার আসলে কি লাগবে, রুলস, হোয়াট ইজ ইউর রুলস। আচ্ছা দেখো, এই যে প্রশ্ন প্রথমটা বলো না, তুই জানোস আমি কে, ডু ইউ নো হু আই এম, এখানে বাড়তি কথা কোনটা, ডু ইউ নো, এটা মূলত প্রিন্সিপাল ক্লজ, বলো এটা মূলত কি প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা, সো এমবেড কোশ্চেনের জিনিসটা কি হবে, যে ডু ইউ নো যেটা প্রিন্সিপাল ক্লজ, যেটাকে আমি মজার ছলে বললাম বাড়তি কথা, এমবেড কোশ্চেনে মনে রাখবা সবার আগে বাড়তি কথা আসতে হবে, তারপরে ডাব্লিউএস কোশ্চেনটা আসবে। তাহলে এই জন্য আমি শর্টকাটে এমবেড কোশ্চেন মানে বলছি, এমবেড কোশ্চেন মানে হলো বাড়তি কথা যুক্ত ডাব্লিউএস কোশ্চেন। আমার সাথে বলো আবার, এমবেড কোশ্চেন মানে হলো বাড়তি কথা যুক্ত ডাব্লিউএস কোশ্চেন। তার মানে যে কোনো এমবেডেড কোশ্চেনের শুরুতে একটা বাড়তি কথা থাকবে, যেটা মূলত গ্রামারের ভাষায় হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, যেটা মূলত গ্রামারের ভাষা কি প্রিন্সিপাল ক্লজ। এরপরে বাড়তি কথা যুক্ত ডাব্লিউএস কোশ্চেন, এরপরে ডাব্লিউএস কোশ্চেনটা আসবে। এবং স্বাভাবিক যে প্রশ্নগুলো বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স, স্বাভাবিক ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাথে এমবেড কোশ্চেনের ডিফারেন্স হচ্ছে এই বাড়তি কথার পরে ডাব্লিউএস ওয়ার্ডটা আসে, কিন্তু মজা হচ্ছে এখানে ডাব্লিউএস ওয়ার্ডের পরে সাবজেক্ট বসে, তারপরে ভার্ব বসে। আবার বলছি, এমবেড কোশ্চেনের মজার জিনিসটা হচ্ছে নরমালি ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয়, ডাব্লিউএস ওয়ার্ড হয়, তারপরে ভার্ব হয়, তারপরে সাবজেক্ট। আই রিপিট, নরমালি ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলোতে ডাব্লিউএস ওয়ার্ড হয়, তারপরে ভার্ব হয়, তারপরে সাবজেক্ট হয়। যেমন নরমালি কিন্তু বলবা হু এম আই, নরমালি বলবা হু এম আই, কিন্তু যখন এমবেড কোশ্চেন আসবে, বাড়তি কথা আসবে, তখন কিন্তু আর হু এম আই বলবা না, বলতে হবে হু আই এম। ঠিক আছে, আবারও বুঝতে পারছো, মানে এমবেড কোশ্চেনের সাথে ডাব্লিউএস কোশ্চেনের ডিফারেন্সটা এই জায়গায়। ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে নরমালি ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডাব্লিউএস ওয়ার্ডের পরে তোমার অক্সিলারি ভার্ব বা ভার্ব আসে, তারপরে সাবজেক্ট হয়, কিন্তু এমবেড কোশ্চেনে না, ডাব্লিউএস ওয়ার্ডের পরে তোমার সাবজেক্ট হয়, তারপরে ভার্ব হয়। তাহলে শর্টকাটে মনে রাখো, নরমালি বলতে হবে হু এম আই, আমি কে আমি কে আমি কে, কিন্তু এমবেড কোশ্চেন করলে বলতে হবে হু আই এম, হু আই এম। সাথে বাড়তি কথা লাগবে, যেমন ছেলেরা বাড়তি কথা বলে ডু ইউ নো, তুই জানোস, আর মেয়েরা বলে আমি নিজেই জানি না, আই ডোন্ট নো। হোয়াটএভার, আই ডোন্ট নো বলো, ডু ইউ নো বলো, বাড়তি কথা থাকলে সেটা এমবেড কোশ্চেন। এখন এমবেড কোশ্চেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এমবেড কোশ্চেনের শেষের চিহ্নটা কি হবে, বিরাম চিহ্নটা কি হবে, এটা ডিপেন্ড করে পুরোপুরি বাড়তি কথা বা প্রিন্সিপাল ক্লজের উপর। যেমন প্রথম বাক্য তুই জানোস আমি কে, এখানে প্রিন্সিপাল ক্লজ বা বাড়তি কথাটা কি ছিল, তুই জানোস, এটা নিজে একটা প্রশ্ন ছিল, ডু ইউ নো, প্রিন্সিপাল ক্লজ বা বাড়তি কথা যেহেতু নিজে একটা প্রশ্ন, এই জন্য এমবেড কোশ্চেনের শেষে আমি ফুল স্টপ না ইউজ করে প্রশ্নবোধক চিহ্ন ইউজ করেছি। ডু ইউ নো হু আই এম, শেষে প্রশ্নবোধক চিহ্ন, কারণ ডু ইউ নো প্রিন্সিপাল ক্লজ বা বাড়তি কথা নিজে একটা প্রশ্ন। কিন্তু পরে যেটা বলছি আই ডোন্ট নো, আমি নিজেই জানি না, হু আই এম,
এটার শেষে আমি বলেছি ফুল স্টপ বসবে। কেন? এখানে যে বাড়তি কথা বা প্রিন্সিপাল ক্লজটা ছিল আই ডোন্ট নো, এটা কোনো প্রশ্নবোধক বাক্য না, নর্মালি একটা নেগেটিভ সেন্টেন্স, এই জন্য শেষে ফুল স্টপ বসেছে। এই বিরাম চিহ্নের ব্যাপারটা এমবেড কোয়েশ্চেনের সময় সবসময় মাথায় রাখবা। বুঝতে পারছো? আবার বলছি, এমবেড কোয়েশ্চেনের ক্ষেত্রে বিরাম চিহ্নের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। এই প্রথমে যে প্রিন্সিপাল ক্লজ থাকে, যেটাকে আমি আমার ভাষায় বোঝার ভাষায় বলেছিলাম বাড়তি কথা, সেটা যদি নিজে একটা প্রশ্নবোধক বাক্য হয় শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। সেটা নিজে যদি একটা সাধারণ বাক্য হয় তাহলে শেষে ফুল স্টপ হবে। আর সাধারণ কোয়েশ্চেনের সাথে এমবেড কোয়েশ্চেনের ডিফারেন্স হচ্ছে, সাধারণ কোয়েশ্চেনে ডাব্লিউএইচ ওয়ার্ড হয়, তারপরে ভার্ব হয়, তারপরে সাবজেক্ট হয়, কিন্তু এমবেড কোয়েশ্চেনে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে সাবজেক্ট হয়, ভার্ব হয়। নরমালি তুমি কাউকে বললা তুমি কই যাও, where are you going, where are you going, কিন্তু এমবেড কোয়েশ্চেনে বললা আমি জানি তুমি কই যাও, I know where you are going। বুঝতে পেরেছো? নরমালি বলো তুমি কই যাও, where are you going, ডাব্লিউএইচ ওয়ার্ড, ভার্ব, তারপর সাবজেক্ট, রাইট? কিন্তু এমবেড কোয়েশ্চেন বলো আমি জানি তুমি কই যাও, I know where you are going। তুমি কাকে প্রশ্ন করলা তুমি কই বাস করো, where do you live, where do you live, তুমি কই থাকো, নরমাল কোয়েশ্চেন। এমবেড কোয়েশ্চেন বলো আমি জানি না তুমি কই থাকো, I don't know where you live, ওই ডাস চলে যাবে, কারণ এমবেড কোয়েশ্চেন গুলো ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে সাবজেক্ট তারপরে ভার্ব। where you live, তখন where do you live বললে হবে না। ঠিক আছে? তুমি কিছু খাচ্ছ, আমি প্রশ্ন করলাম তুই কি খাস, what are you eating, what are you eating, স্বাভাবিক প্রশ্ন, স্বাভাবিক প্রশ্ন। এমবেড কোয়েশ্চেন বললাম আমাকে বল তুই কি খাস, আমাকে বল তুই কি খাস, tell me what you are eating। বুঝতে পেরেছো? তাহলে এই তিনটে এক্সাম্পল একটু লিখো, তাহলে জীবনের প্যাস লাগবে না। সাধারণ প্রশ্ন তুমি কই যাও, সাধারণ প্রশ্ন লিখো, সাধারণ প্রশ্ন তুমি কই যাও, ইংলিশ করো where are you going, where are you going। এটাকে এমবেড বানাচ্ছি, আমাকে বলো তুমি কই যাও, tell me where you are going, tell me where you are going, এবং লাস্টে ফুল স্টপ, কারণ টেল মির উপর, টেল মি এটা সাধারণ বাক্য। ঠিক আছে? তুমি কি খাও, স্বাভাবিক প্রশ্ন, হোয়াট আর ইউ ইটিং, হোয়াট আর ইউ ইটিং, সাধারণ প্রশ্ন, ফুল স্টপ না, কোয়েশ্চেন মার্ক। এটাকে এমবেড করছি, আমি জানি না, আই ডোন্ট নো, হোয়াট ইউ আর ইটিং, হোয়াট ইউ আর ইটিং। ঠিক আছে? লাস্টে কিন্তু ফুল স্টপ, কারণ আই ডোন্ট নো স্বাভাবিক বাক্য। কাউকে বললা সে কই বাস করে, where does he live, where does he live, স্বাভাবিক প্রশ্ন। এমবেড কোয়েশ্চন গুলো, ডু ইউ নো, তুমি কি জানো সে কই থাকে, ডু ইউ নো where he lives, ডু ইউ নো where he lives, এমবেড কোয়েশ্চন। তাহলে পার্থক্যগুলো বুঝতে পারছো? দুটো বাক্য পাশাপাশি দিকে পার্থক্য বুঝবা। এবং এই ডু ইউ নো where he lives এটার পরে আবার প্রশ্নবোধক চিহ্ন, কেন? ডু ইউ নো এর জন্য। ভাই এর বাইরে এমবেড কোয়েশ্চন আর কিচ্ছু নেই, একটু ভাষা দিয়ে বুঝো, একদম সিম্পল। আমাকে একটু কমেন্টে জানাও, তোমরা এমবেড কোয়েশ্চন বুঝছো কিনা। ঠিক আছে? দেখি উল্টাপাল্টা কথা বলে মাইক দিবে, উল্টাপাল্টা কথা সব কাজের মধ্যে শুরু, যদি উল্টাপাল্টা কথা বলছ না, এখন দেশে আছি, একদম ডাইকে না এখন কাছে পিটান দিলাম। হ্যাঁ কমেন্টে জানো সবাই বুঝছো কিনা। ভেরি গুড, ভেরি গুড। এটা গ্রামার লাগে নাকি? এমনি প্রশ্ন করলা ওয়্যার আর ইউ গোয়িং, তুই কই যাস, সাধারণ প্রশ্ন। টেল মি ওয়্যার ইউ আর গোয়িং, আমাকে বলো কোথায় যাও, এমবেড কোয়েশ্চন। হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাও, সাধারণ প্রশ্ন। আই ডোন্ট নো হোয়াট ইউ আর ইটিং, এমবেড কোয়েশ্চন। ঠিক আছে? হোয়ার ডাজ হি লিভ, সে কই থাকে, সাধারণ প্রশ্ন। ডু ইউ নো ওয়্যার হি লিভস, এমবেড কোয়েশ্চন। এই তো কাহিনী শেষ। এটা কোনো টপিকস না, এটা একটা মহা লুলা টপিকস। বলো এটা একটা মহা লুলা টপিকস। ভেরি গুড, এই তো বুঝে গেছে বাচ্চারা। ওকে, যদি বুঝো আসো এখন আমরা সলভ করব। ওরে বাবা রে, কি পরিমাণ গরম, কি করি, বাতাস করি। আচ্ছা ঠিক আছে, ওকে ফ্যান চালাচ্ছি না, ফ্যান চালালে হচ্ছে হবে সাউন্ড হয়, প্রচুর সাউন্ড হয়। ঠিক আছে? ওকে তাহলে আসো এখন আমরা করি, সলভ করা শুরু করি। দেখো, the type of clothing people wear tells others a lot। এই যে এটা লেখো, the type of clothing people wear tells a lot about। এটাকে লিখো প্রিন্সিপাল ক্লজ, এটাকে এরকম গোল্লা করো, আন্ডা করো, মানে গোল করো, গোল করে লিখো, গোল করে লিখো প্রিন্সিপাল ক্লজ। আমার ভাষায় বাড়তি কথা, আজেরিয়া কথা, আমি আরো মজা করে বলি আজেরিয়া কথা, যে কথা না বললে হুদেই ভাবনে, আজেরিয়া কথা লেখা রাখো। দ্য টাইপ অফ ক্লথিং পিপল ওয়্যার টেলস আদার্স আ লট। এটাকে গোল করে লিখো। আমার ভাষায় লিখো, ওয়াসি ভাইয়ের ভাষায় হচ্ছে এটা আজেরিয়া কথা, আজেরিয়া কথা, আকেম্য কথা, বাড়তি কথা। আর গ্রামারের ভাষায় প্রিন্সিপাল ক্লজ। এরকম কোন একটা প্রশ্নের আগে যদি এরকম আজেরিয়া কথা, বাড়তি কথা যদি আসে, সেটাকে আমরা বলবো এমবেড কোয়েশ্চেন।
আর এমব্যাট কোশ্চেনের মূল স্ট্রাকচারটা কি, তার মানে এই এক নাম্বার প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটি সিতে আসছিল 2016 and 17 সেশনে, আইবিএ তে আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের 1999 সালে, আইবিএ তো আসছে, সিতেও আসছিল কোশ্চেনটা, তাহলে বুঝতে পারো, ঠিক আছে। সো যেহেতু একটা বাড়তি কথা যুক্ত ডাব্লিউএস কোশ্চেন, সো ইটস এমবেডেড কোশ্চেন, ঠিক আছে। সো এখন এমবেড কোশ্চেন বাড়তি কথা চলে আসছে, আজেরা কথা চলে আসছে, এরপরে কি হবে, এরপরে ডাব্লিউএস ওয়ার্ড হবে, তারপরে সাবজেক্ট হবে, তারপরে ভার্ব হবে। যেহেতু এমবেড কোশ্চেন বাড়তি কথা বা আজেরা কথার পরে কি হবে, ডাব্লিউএস ওয়ার্ড হবে, তারপরে সাবজেক্ট হবে, তারপরে ফ্রেজ হবে। সো গো টু ফাইন্ড ডাব্লিউএস ওয়ার্ড খুঁজো, হোয়াট, আচ্ছা, তারপরে সাবজেক্ট দে আর, আচ্ছা ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে দেখো এখানে বাক্যটাতে কাকে ইন্ডিকেট করছে, বসে কাপড় দেখে বোঝা যায়, কাপড় দেখে বোঝা যায় তারা কারা। আগের এখনকার যুগে কাপড় দেখে বোঝা যায় না, কিন্তু আগেরকার যুগে কিন্তু কাপড় দেখে মানুষ চেনা যেত। মনে করেন যারা বৌদ্ধ ধর্মের মানুষ তারা একরকম ড্রেস পরে, যারা হিন্দু ধর্মের মানুষ তারা একরকম ড্রেস পরে, যেমন ধুতি পাঞ্জাবি পরে, বৌদ্ধরা একটা থান কাপড় টাইপের পরে, মুসলিমরা তোমার পাঞ্জাবি টুপি পরে, আবার যেমন ধরো তোমার খ্রিস্টিয়ানরা একরকম ড্রেস পরে, ঠিক না। সো ড্রেস দেখে, পোশাক দেখে বোঝা যায় কে কোন ধরনের লোক। সো আসলে এখানে কাদেরকে নির্দেশ করছে, মানুষকে নির্দেশ করছে। মনে রাখা, মানুষের জন্য ডাব্লিউএইচ ওয়ার্ড কিন্তু হু ওয়ার্ড হয় না, আমরা লেকচার 2 তে পড়েছিলাম, মানুষের জন্য ডাব্লিউএইচ ওয়ার্ড হয় হু। সো এখানে এমবেড কোশ্চেন ঠিক আছে, বাট ডাব্লিউএইচ ওয়ার্ডটা পারফেক্টলি সিলেক্ট করতে হবে। সো ওয়ার্ড যেখানে যেখানে আছে বাদ দিয়ে দাও, এ নাম্বার হবে না, কারণ মানুষ পোশাক থেকে বোঝা যায় এই মানুষগুলোকে। আমরা ধুতি, সাদা ধুতি পাঞ্জাবি পরলে মনে করি সেটা হিন্দু, নর্মালি পাঞ্জাবি আর পায়জামা পরলে, টুপি পরলে আমরা মনে করি তারা কি মুসলিম। আবার আমরা যদি মনে করো জাস্ট হলুদ রঙের যখন থান কাপড় পরে, আমরা তখন বুঝি কি তারা বৌদ্ধ, এরকম কাপড় দেখে বুঝি না। তুমি কাপড় দ্বারা মানুষকে ইন্ডিকেট করছে, মানুষের পোশাকের কথা বলা হচ্ছে। সো মানুষের জন্য আমরা জানি ডাব্লিউএইচ ওয়ার্ড কোনটা হবে, হু হবে, ওয়ার্ড হবে না। সো এখানে ওয়ার্ডটা কেটে দাও, এই নাম্বারটা, এই নাম্বারটাও কেটে দাও, হোয়াই না হবে না, হু হবে। ডাব্লিউএইচ ওয়ার্ড যদি এমবেড কোশ্চেন লাগবে হু হবে। এখন দেখো হুটা কোথায় আছে, হুটা বি নাম্বারেও আছে, হুটা সি নাম্বারেও আছে, ডি নাম্বারে নাই, বা কারণ এমবেড কোশ্চেন বুঝে গেছি যেহেতু আগে এটা আজের কথা আছে, সো ইটস গোনা বি এমবেড কোশ্চেন। এমবেড কোশ্চেনের জন্য কি লাগবে, ডাব্লিউএইচ ওয়ার্ড লাগবে, তারপরে সাবজেক্ট লাগবে, তারপরে ভার্ব লাগবে। ডি নাম্বারটাও বাদ, কারণ সেখানে ডাব্লিউএইচ ওয়ার্ডটাই নাই। আচ্ছা, এখন ডাব্লিউএইচ ওয়ার্ডটা প্রপারলি আছে কোথায়, বি তে আছে এবং সি তে আছে। এখন বি দেখো, যেটা এমবেড কোশ্চেন ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে সাবজেক্ট লাগবে, সেটা বি নাম্বারে আছে। সো আনসার হচ্ছে বি। সবাই আমার সাথে জোরে বলো আলহামদুলিল্লাহ। আর সি নাম্বারটা লুলা, নাউজুবিল্লাহ, কারণ সেখানে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে তোমার ভার্ব আসছে। আমরা জানি স্বাভাবিক প্রশ্নবোধক বাক্যগুলোতে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে ভার্ব হয়, হু আর দে, এটা একটা স্বাভাবিক প্রশ্ন। কিন্তু এমবেডেড প্রশ্নে হু আর দে হবে না, উল্টে যাবে, বাড়তি কথা, আজেরা কথার কারণে সেটা হু আর দে না হয়ে হবে হু দে আর, হু দে আর। অ্যান্সার কোনটা, বি নাম্বারটা। তাহলে পোশাকের ধরন দেখে বলা যায় যে তারা কে, অনেক সময় বের করে ফেলা যায়। সো অ্যান্সার কোনটা বলো, বি নাম্বারটা। বুঝতে পেরেছো, একটা পড়লে বাকিগুলো একদম সহজ লাগবে। আলহামদুলিল্লাহ, আমি হ্যাঁ ঠিক আছে, ওকে ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। পানি খাই একটু, তোমরা একটু পানি খাও। এবং বাচ্চারা দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে এই এমবেড কোশ্চেনের শেষে কিন্তু ফুল স্টপ বসছে। কেন ফুল স্টপ বসছে, কেন, এখানে যে প্রিন্সিপাল ক্লজটা ছিল বা যে আজেররা কথাটা ছিল, সে কিন্তু একটা স্বাভাবিক বাক্য, সে কোনো প্রশ্নবোধক বাক্য না, এই জন্য ফুল স্টপ বসেছে। কিন্তু এই প্রিন্সিপাল ক্লজটা বা বাড়তি কথাটা বা আজেররা কথাটা যদি কোনো প্রশ্নবোধক বাক্য হতো, তাহলে কিন্তু এখানে ফুল স্টপের পরিবর্তে প্রশ্নবোধক চিহ্ন বসতো। আমি একটু পরে দেখাবো, আমি নেক্সট কোশ্চেনে চলে যাই, ঠিক আছে। 2 নাম্বারটা আসো, আই ডোন্ট রিমেম্বার, আমার মনে পড়ছে না, হোয়াট এভার, হোয়াট ইজ হার নেম। দেখো হোয়াট ইজ হার নেম, এটা কিন্তু একটা প্রশ্ন, তার মানে এটা প্রশ্নবোধক বাক্য। কিন্তু মজা হচ্ছে প্রশ্নবোধক বাক্যের আগে একটা আজেররা কথা চলে আসছে। আই ডোন্ট রিমেম্বার কে আন্ডার করো, মানে গোল করো, গোল করলে আজেররা কথা, এটা আমার ভাষা, আবার অনেকে ভুল বুঝবে, গ্রামারের ভাষা এটা প্রিন্সিপাল ক্লজ। তার মানে 2 নাম্বার কোশ্চেনে সেম কাহিনী হয়েছে, একটা প্রশ্নবোধক বাক্যের সামনে একটা আজেররা কথা চলে আসছে। 2 নাম্বার প্রশ্নে সেম কাহিনী হয়েছে, একটা প্রশ্নবোধক বাক্যের সামনে একটা আজেররা কথা চলে আসছে। রিমেম্বার, প্রশ্নবোধক বাক্যের সামনে যখন এরকম আজেররা কথা চলে আসে, সেটাকে আমরা গ্রামারের ভাষায় বলি এমবেড কোশ্চেন।
এখন এমবেড কোশ্চেনের নিয়মটা কি? ওই যে ভাইয়া বলছিল চেনার সহজ উপায়, ডু ইউ নো হু আই এম, তারপরে আজাইরা কথা, আজাইরা কথা পরে সাবজেক্ট ডাব্লিউ ওয়ার্ড, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। তাহলে যেহেতু এটা স্বাভাবিক প্রশ্ন না, এমবেড কোশ্চেন, আজাইরা কথা অলরেডি পেয়ে গেছি, চিনে গেছো আজাইরা কথা দিয়ে, এমবেড কোশ্চেন। এখন তোমার এটার পরে কি লাগবে? ডাব্লিউ ওয়ার্ড লাগবে, তারপরে সাবজেক্ট লাগবে, তারপরে ভার্ব লাগবে। দেখে খুঁজি এই নম্বরে ডাব্লিউ ওয়ার্ড ওয়াচ, ওকে। এরপরে কি লাগবে? সাবজেক্ট লাগবে, নট ভার্ব। এখানে আসছে ইজ, সবাই আমার সাথে চিল্লায়া বলো নাউজুবিল্লাহ। না, এমবেড কোশ্চেনে ডাব্লিউ ওয়ার্ডের পরে ভার্ব হবে না, ডাব্লিউ ওয়ার্ডের পরে সাবজেক্ট হবে। সো এই নাম্বারটা বাদ, লুলা। বি নাম্বারটা, হার নেম ইজ হোয়াট, নাউজুবিল্লাহ স্কয়ার, ইন্নালিল্লাহ, এটা ইন্নালিল্লাহ, এটা হয়ই নাই। এমবেড কোশ্চেন আমরা বলছি আজেরা কথার পরে ডাব্লিউ ওয়ার্ড, এখানে ডাব্লিউ ওয়ার্ডের শেষে নিয়ে গেছে, হবে না। সি নাম্বারটা হোয়াট, ওকে, ডাব্লিউ ওয়ার্ড, হার নেম, সাবজেক্ট, ইজ ভার্ব। সবাই চিল্লায় বলো আলহামদুলিল্লাহ, ইয়েস, সি নাম্বারটা ঠিক আছে। আর ডি নাম্বারটা ইজ, নাউজুবিল্লাহ। আমরা জানি এমবেড কোশ্চেনের ক্ষেত্রে আজাইরা কথার পরে ডাব্লিউ ওয়ার্ড, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, সেটা ডি নাম্বার মেইনটেইন করে নাই, অ্যানসার হচ্ছে সি। এবং এখানে দেখো লাস্টে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন বসে নাই, বসেছে একটা ফুল স্টপ। কেন? আই ডোন্ট রিমেম্বার, এটা কোনো প্রশ্ন না, এটা সাধারণ একটা সেন্টেন্স। সো আজাইরা কথা বা প্রিন্সিপাল ক্লজ সাধারণ সেন্টেন্স বলে ফুল স্টপ হয়েছে, প্রশ্নবোধক চিহ্ন হয়নি। আই ডোন্ট রিমেম্বার হোয়াট হার নেম ইজ। নরমাল প্রশ্ন ছিল হোয়াট ইজ হার নেম, হোয়াট ইজ হার নেম, স্বাভাবিক প্রশ্ন। এমবেড কোশ্চেন একটা বাড়তি কথা আসছে, আই ডোন্ট রিমেম্বার হোয়াট হার নেম ইজ, এটা এমবেড কোশ্চেন। একদম সিম্পলি, একদম সিম্পলি, ডোন্ট থিঙ্ক ক্রিটিক্যালি, ডোন্ট থিঙ্ক কমপ্লিকেটেড ভাবে চিন্তা করবা না, ঠিক আছে। এবার আসো 3 নাম্বারটা, which of the following sentence is correct, নিচের কোন বাক্যটা শুদ্ধ? গো। ডু ইউ নো, তুমি জানো বইটা বাড়িটা কার, তুমি জানো বাড়িটা কার। তার মানে প্রশ্ন কিন্তু বাড়িটা কার না। যদি বললাম বাড়িটা কার, তাহলে স্বাভাবিক প্রশ্ন হইতো, কিন্তু এখানে বাড়িটা কার তার আগে বলছে তুমি কি জানো, তার মানে কি আসছে? আজাইরা কথা আসছে। তাহলে তোমরাই বলো, আজাইরা কথা যুক্ত ডাব্লিউএস কোয়েশ্চেন বা আজাইরা কথা যুক্ত প্রশ্নবোধক বাক্য মানে কি? এমবেড কোয়েশ্চেন। এবং মনে আছে এমবেড কোয়েশ্চেন ভাইয়া বলছিলাম, এমবেড কোয়েশ্চেন কি? আগে আজাইরা কথা বা বাড়তি কথা, তারপরে ডাব্লিউ ওয়ার্ড, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। এবং এখানে একটা মজা আছে, এখানে আজাইরা কথাটাকে ডু ইউ নো, এটা নিজে একটা প্রশ্ন। এই জন্য যত কথাই বলো শেষে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন হবে। মজা হচ্ছে সবগুলো অপশনে প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে এটা সমস্যা না। এখন আমরা স্ট্রাকচারটা ফিল আপ করি। ডু ইউ নো আজাইরা কথা, এরপরে কি লাগবে? এরপর তোমার ডাব্লিউ ওয়ার্ড লাগবে। এখানে ডাব্লিউ ওয়ার্ড না এসে টু আসছে, হবেই না। বি নাম্বারে বলছে কি ডু ইউ নো হোম ডাস, এখানে একটা ঝামেলা আছে, একটা শর্টকাট চুরি মনে রাখতে পারো। এমবেড কোশ্চেনের ক্ষেত্রে কখনো অক্সিলারি ভার্ব হিসেবে ডু ডাস ডিস বসে না, লিখে রাখো। মেইন ভার্ব গুলো বসতে পারে, এমবেড কোশ্চেনের ক্ষেত্রে কখনোই অক্সিলারি ভার্ব হিসেবে ডু ডাস ডিড বসে না। এটা একটা ধারা মুখস্থ রাখবা, জীবনে এটা ব্যতিক্রম হবে না। আর সবচেয়ে বড় কথা, এমবেড কোশ্চেনের ক্ষেত্রে হু হোম হবে কিনা পরের ব্যাপার। এমবেড কোশ্চেনের ক্ষেত্রে আমরা জানি মানে বাজেরা কথার পরে কি লাগে? ডাব্লিউ ওয়ার্ড, ডাব্লিউ এর পরে সাবজেক্ট লাগে, কোনো ভার্ব লাগে না। এখানে একটা ভার্ব চলে আসছে। বি নাম্বারটা লুলা। সি নাম্বারটা ডু ইউ নো হু, ইয়েস ডাব্লিউ ওয়ার্ড, দ্য হাউস সাবজেক্ট, তারপরে বিলংস টু, আলহামদুলিল্লাহ, অ্যানসার সি, সব ঠিক আছে। তো ডি নাম্বারটা চেক করি সমস্যাটা কোথায়। শোনা সমস্যাটা হচ্ছে ডু ইউ নো আজেরা কথা, হু ডাব্লিউ ওয়ার্ড, দ্য হাউস সাবজেক্ট, বিলং না, হবে না। দ্য হাউস যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে একটা এস লাগবে, সো বিলং হবে না, বিলংস হবে। এই জন্য ডি নাম্বারটা লুলা, অ্যান্সার হচ্ছে সি। তাহলে 3 নাম্বারটা একটা আজাইরা কথা যুক্ত ডাব্লিউএস কোশ্চেন, গ্রামারের ভাষা আমরা যেটাকে বলছি এমবেড কোশ্চেন, সঠিকভাবে নিয়ম ফলো করেছে অপশন সি, সি নাম্বারটা অ্যান্সার। এবং এখানে ডু ইউ নো আজাইরা কথা বা প্রিন্সিপাল ক্লজটা নিজে একটা প্রশ্নবোধক বাক্য হওয়ার কারণে শেষে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন বসেছে। বি রিমেম্বার, এই প্রশ্নবোধক চিহ্ন না দিলে কিন্তু বাক্যটা ভুল হতো, ঠিক আছে? বুঝতে পারতেছেন বাচ্চারা? ঠিক আছে, ওকে, ক্লিয়ার সবাই? থ্যাংক ইউ। নেক্সট কোয়েশ্চেন, 4 নাম্বার। I notified, I'm sorry, yes. I notified space, I had changed my address, okay, whatever. আমরা একটু দেখি, এটা কিন্তু কোনো ইয়া না, তোমার কি বলে এমবেড কোশ্চেন না, এটা নমিনাল দ্যাট ক্লজের প্রশ্ন। এখন তোমাদেরকে একটু নমিনাল দ্যাট ক্লজটা শেখাবো, একটু আলোচনা করে ফেলি। তোমরা একটু লিখো নমিনাল দ্যাট ক্লজটা, একটা নতুন পেজ নাও, একটা নতুন পেজ নিয়ে একটু লিখো নমিনাল দ্যাট ক্লজ, একটা নতুন পেজ নিয়ে লিখো নমিনাল দ্যাট ক্লজ। এমবেড কোশ্চেন তো খুব মজা করে বুঝছে। এমবেড কোশ্চেন যদি আমার আইকন ক্লাস স্টুডেন্টকে জিজ্ঞাসা করে এমবেড কোশ্চেন কি, একটাই হবে, ছেলেগুলো বলবা তুই জানোস আমি কে, ডু ইউ নো হু আই অ্যাম, এটা এমবেড কোশ্চেন।
আর মেয়েরা বলবা আই ডোন্ট নো হু আই অ্যাম, এটা এমবেড কোয়েশ্চেন। ঠিক আছে, আচ্ছা তো ছেলে মেয়ে কোনো ব্যাপার নাই, সব সেম, যার যেটা ইচ্ছা। ঠিক আছে, ডু ইউ নো হু আই অ্যাম অর আই ডোন্ট নো হু আই অ্যাম, এটা এমবেড কোয়েশ্চেন, আর কোনো প্যাচের দরকার নেই, ইজি। এবার আমরা নমিনাল দ্যাট ক্লজটা করব। নমিনাল দ্যাট ক্লজ, নমিনাল দ্যাট ক্লজটা কি লিখো, নমিনাল দ্যাট ক্লজ। একটু ল্যাঙ্গুয়েজের ভাষা দেখি, নমিনাল দ্যাট ক্লজ, আগে আমার ভাষাটা ডেফিনেশন দিয়ে লিখো, জোর দিয়ে কথা বলার জন্য, লিখো জোর দিয়ে কথা বলার জন্য, লিখো জোর দিয়ে কথা বলার জন্য, জোর দিয়ে কথা বলার জন্য বাক্যের সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে দ্যাট ক্লজ বসানো বা ব্যবহার করা। একদম সিম্পলি নমিনাল দ্যাট ক্লজ মানে হচ্ছে, নমিনাল দ্যাট ক্লজটা মানে হচ্ছে একদম সিম্পল। এটা যদি তুমি স্পোকেন দিয়ে বুঝো না তাহলে ইজি হবে। এটা আসলে মূলত জোর প্রকাশের জন্য হয়, জোর দিয়ে কথা বলার জন্য বাক্যের সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে দ্যাট ক্লজ ব্যবহার করা। তুমি যখন কোন একটা বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট, অবশ্যই বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্স হবে, কোনো সিম্পল সেন্টেন্স না, কিন্তু রিমেম্বার অবশ্যই বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্স হবে, সিম্পল সেন্টেন্স না। কিন্তু নমিনাল দ্যাট ক্লজ কখনো সিম্পল সেন্টেন্সে বসে না, কারণ এটা নিজে নাউন ক্লজ। তাহলে আবারও বলছি, জোর দিয়ে কথা বলার জন্য বাক্যের সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে দ্যাট ক্লজ ব্যবহার করা, এই কনসেপ্টটার নামই নমিনাল দ্যাট ক্লজ। মানে বুঝতে পারছো? তাহলে দ্যাট ক্লজটা বা যেটা একটা নাউন ক্লজ, মূলত যদি কখনো কোন একটা কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় বসে বা অবজেক্টের জায়গায় বসে, পারপাসটা কেন, জোরটা প্রকাশ করার জন্য, সেটাই হচ্ছে নমিনাল দ্যাট ক্লজ। এখন সেটা আমি একটা চেনার সহজ উপায় লিখো, লিখো চেনার সহজ উপায়। সহজ কিভাবে চিনবা? ঠিক আছে, ধরো তোমার সামনে, আমার সামনে একটা ছেলে বা একটা মেয়ে বসে আছে, একটা স্টুডেন্ট বসে আছে। আমি বললাম দ্য স্টুডেন্ট ইজ ভেরি কিউট, সাধারণ বাক্য, এটা সিম্পল সেন্টেন্স, এটা লিখো না। দ্য স্টুডেন্ট ইজ ভেরি গুড, স্টুডেন্ট খুব ভালো। আবার বললাম যে হি মে গেট চান্স ইন ঢাকা ইউনিভার্সিটি, সম্ভবত সে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাবে। এই যে সিম্পল কথাবার্তা। এখন আমি কি করব, এই দুটো বাক্যকে এক করে কমপ্লেক্স করবো এবং জোর দিয়ে কথা বলবো। দুটো ভিন্ন ভিন্ন বাক্য ছিল, দ্য স্টুডেন্ট ইজ ভেরি গুড, দ্য স্টুডেন্ট মে গেট চান্স ইন ঢাকা ইউনিভার্সিটি। সে স্টুডেন্টটা খুব ভালো, ছেলে হোক মেয়ে হোক, এবং তার ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়ার সম্ভাবনা আছে। দুটো ভিন্ন ভিন্ন সিম্পল সেন্টেন্স ইউজ করেছি। এখন আমার ইচ্ছা হলো আমি দুটোকে এক করে জোর দিয়ে কথা বলবো। কিভাবে বলবো? এটা ভাষার সৌন্দর্য, এটা অলংকার, যেভাবে বললে ভাষাটা সুন্দর লাগে। আমি বলতেছি দ্যাট দ্য স্টুডেন্ট ইজ ভেরি গুড মে গেট চান্স ইন ঢাকা ইউনিভার্সিটি। আমার বাক্য লিখো, দ্যাট দ্য স্টুডেন্ট ইজ ভেরি গুড মে গেট চান্স ইন ঢাকা ইউনিভার্সিটি। তোমরা কি লিখতে পারছো? দ্যাট, আই রিপিট, দ্যাট দ্য স্টুডেন্ট ইজ ভেরি গুড, দ্যাট দ্য স্টুডেন্ট ইজ ভেরি গুড মে গেট চান্স ইন ঢাকা ইউনিভার্সিটি। মানে এই ছেলেটা, দেখো এই স্টুডেন্টটা, সেটা মেয়ে হোক ছিল, এই স্টুডেন্টটা ভালো, সম্ভবত ঢাবিতে চান্স পাবে। একটু জোর আসছে কিন্তু আমার কথার মধ্যে, একটু এমফাসাইজ আসছে। এই যে দুটো সিম্পল সেন্টেন্সকে এক করে কমপ্লেক্স করে একটু জোর দিয়ে কথা বললাম, এই কৌশলটার নাম হচ্ছে নমিনাল দ্যাট ক্লজ। বুঝতে পেরেছো? এই তুমি যদি সত্যি, তুমি যখন কথা বলবা, তুমি যখন ইংলিশ লিখবা, একটু নমিনাল দ্যাট ক্লজ দিয়ে বাক্যগুলো লিখো। বাক্যগুলো শুনতে ভালো লাগবে, বাক্যগুলো দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আমার এখনো মনে আছে 2006 সালে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস যখন নোবেল পুরস্কার পেয়েছিল, এরকম একটা নিউজ আমি পড়েছিলাম, শুনেছিলাম, বাট আই ক্যান রিমেম্বার যে কোথায় শুনেছিলাম, ঠিক এক্স্যাক্টলি মনে করতে পারি, বাট আমার কানে বাজে, বিকজ আমি তখনই অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছিলাম। ঠিক আছে, ব্যাপারটা ছিল এরকম, দ্যাট ডক্টর ইউনূস ইজ এ নোবেল লরিয়েট ইজ ব্র্যান্ডিং বাংলাদেশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই সেই ডক্টর ইউনূস, যিনি একজন নোবেল বিজয়ী, পুরো বাংলাদেশকে বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করছে। That Dr. Yunus is a Nobel laureate, is branding Bangladesh all over the world. এটা একটা nominal that clause. চমৎকার। That Sakib Al Hasan is number 1 all-rounder in T20 cricket, is branding Bangladesh all over the world. দুটো সিম্পল বাক্য ছিল, সাকিব আল হাসান is the best all-rounder in the world, সাকিব আল হাসান is branding Bangladesh all over the world। দুটোকে আমি এক করে জোর দিয়ে কথা বলছি, that Sakib Al Hasan is the best all-rounder in the world, is the best all-rounder, is branding Bangladesh all over the world। এই যে দুটো সিম্পল সেন্টেন্সকে আমি এক করে জোর দিলাম, জোর দিয়ে কথা বললাম, এটাই ছিল নমিনাল দ্যাট ক্লজ।
সো এখানে কিন্তু সবগুলো বাক্যে কিন্তু আমি দ্যাট ক্লজটাকে বাক্যের সাবজেক্ট হিসেবে বসিয়েছি। আমি চাইলে কিন্তু অবজেক্ট হিসেবে বসাতে পারতাম। যেমন সাকিব আল হাসান ইজ ব্র্যান্ডিং বাংলাদেশ অল ওভার দ্য ওয়ার্ল্ড দ্যাট হি ইজ দ্য বেস্ট অলরাউন্ডার। এটাও নমিনাল দ্যাট ক্লজ। সাকিব আল হাসান ইজ ব্র্যান্ডিং বাংলাদেশ অল ওভার দ্য ওয়ার্ল্ড দ্যাট হি ইজ দ্য বেস্ট অলরাউন্ডার। Dr. Yunus is branding Bangladesh all over the world that he is a Nobel laureate. It is a nominal that clause. The student may get chance in Dhaka University that he is very good student. It is a nominal that clause. তাহলে আমার মনে হয় তোমাদের মধ্যে কোনো কনফিউশন থাকবে না যদি তোমরা একটু বুঝে পড়ো জিনিসটা। একদম সিম্পল। নমিনাল দ্যাট ক্লজ কিছুই না, এটা হচ্ছে দুটো সিম্পল সেন্টেন্সকে আমি এক করব, এক করে একটু জোর দিব, জোর দিয়ে এটা কমপ্লেক্স সেন্টেন্স বানাবো। আর এই জোরটা প্রকাশ পাওয়ার জন্য একটা দ্যাট ক্লজ ব্যবহার করবো। আইদার দ্যাট ক্লজটা বাক্যের সাবজেক্ট হিসেবে বসবে অথবা দ্যাট ক্লজটা বাক্যের অবজেক্ট হিসেবে বসবে। আইদার দ্যাট ক্লজটা বাক্যের সাবজেক্ট হিসেবে বসবে অথবা দ্যাট ক্লজটা বাক্যের অবজেক্ট হিসেবে বসবে। 90% ক্ষেত্রে আমরা দ্যাট ক্লজটা বাক্যের সাবজেক্ট হিসেবে বসাই, অবজেক্ট হিসেবে বসতে পারি, সমস্যা নেই। আচ্ছা, এখন ভাইয়া এখানে গ্রামারের টিপসটা কি? ভর্তি পরীক্ষার প্রশ্ন আসলে কোন জায়গা থেকে আসবে ওই জায়গাটা একটু নোট করো। এই নমিনাল দ্যাট ক্লজ দুটো ক্লু আছে যেখান থেকে প্রশ্ন আসতে পারে, একটু লিখে রাখো। প্রশ্ন আসার জায়গা একটু নোট দিয়ে দেখো। প্রশ্ন আসার জায়গা মানে যদি ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে নমিনাল দ্যাট ক্লজ থেকে কোন পার্টটা থেকে প্রশ্নটা আসতে পারে একটু লিখো। যেখান থেকে প্রশ্ন আসতে পারে মানে প্রশ্নের অ্যান্সার করার জন্য তোমার যে জিনিসটা মাথায় রাখতে হবে, প্রশ্নের অ্যান্সার করার জন্য তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা লিখো। বা প্রশ্ন আসার জায়গা দেখো সেটা। কারণ তুমি যদি প্র্যাকটিক্যালি রিলেট করতে পারো না, নমিনাল দ্যাট ক্লজ, এমবেড কোশ্চেন, এগুলো কিন্তু নর্মাল গ্রামার না, তোমরা এগুলো ইন্টারভিউ করে আসো না। এগুলো যদি প্র্যাকটিক্যালি রিলেট করতে পারো, এগুলো যদি একটু বাক্য বানাতে পারো, কথা বলতে পারো, কনভারসেশন করতে পারো, রাইটিং করতে পারো, তাহলে মজা পাবো। তাহলে তোমার ইংলিশটা কার্যকর ইংলিশ হবে। টানা মুখ কি করলা কি পড়লা কিছুই বুঝলে না, তাহলে লাভ নেই। এই নমিনাল দ্যাট ক্লজ, এমবেড কোশ্চেন, এগুলো যদি ইউজ গুলো তোমার প্র্যাকটিক্যাল স্পোকেন ইউজ করতে পারো, প্র্যাকটিক্যাল রাইটিং ইউজ করতে পারো, তাহলে তুমি বেশি মজা পাবা এবং তুমি রিয়েলি বেনিফিটেড হবা। আদারওয়াইজ তুমি আসলে বেনিফিট হবা না। সো আমি চেষ্টা করছি এমনভাবে পড়ানোর জন্য যাতে করে তোমরা নিজেরা নমিনাল দ্যাট ক্লজ দিয়ে, এমবেড কোশ্চেন দিয়ে একটু বাক্য বানাতে পারো, কথা বলতে পারো, বুঝলি তো? তাহলে তোমার একটু ভাব বাড়বে, ঠিক না? ওকে, তাহলে এখানে প্রশ্ন আসার জায়গাটা লিখো। এখানে দুটো জিনিস মনে রাখবো, যে এমবেড কোশ্চেনে বসছিলাম, এমবেড কোশ্চেনে প্রশ্ন আসার জায়গাটা কিন্তু আবার একটু মনে করা যাচ্ছে। এমবেড কোশ্চেন প্রশ্ন আসার জায়গা যে বাক্যগত পরে কিন্তু মানে ডাব্লিউ ওয়ার্ড বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে। এটা ছিল মূল কথা। আর লাস্টে প্রশ্নবোধক চিহ্ন হবে না, ফুল স্টপ হবে, এটা একটু কেয়ারফুলি থাকতে হবে। ওটা ছিল প্রশ্ন আসার জায়গা এমবেড কোশ্চেনে। আর নমিনাল দ্যাট ক্লজের প্রশ্ন আসার জায়গা লিখে রাখো। নাম্বার 1, এক্ষেত্রে সবসময় দ্যাটের পরে সাবজেক্ট হবে, লিখে রাখো। এক্ষেত্রে সবসময় দ্যাটের পরে সাবজেক্ট বসবে, মানে যত কথাই বলো নমিনাল দ্যাটের পরে অবশ্যই একটা সাবজেক্ট বসবে। সাবজেক্ট কখনো ভার্ব বসবে না, অন্য কিছু বসবে না। নমিনাল দ্যাটের পরে সবসময় একটা সাবজেক্ট লাগবে। যেমন দ্যাট দ্য বয়টা সাবজেক্ট, দ্যাট সাকিব আল হাসান, সাকিব আল হাসানটা সাবজেক্ট, দ্যাট ডক্টর মোহাম্মদ ইউনুস, ডক্টর মোহাম্মদ ইউনুসের সাবজেক্ট। সো নমিনাল দ্যাট ক্লজে সবসময় রাখবা দ্যাটের পরে একটা সাবজেক্ট লাগবে। যদি কোনো অপশনে সেই সাবজেক্টটা না থাকে, মিসিং থাকে, মনে রাখবা সেই অপশনটা লুলা, মনে রাখবা সেই অপশনটা লুলা, সেটা জীবন অ্যান্সার হবে না। গট ইট? নাম্বার 1। নাম্বার 2, মজা হচ্ছে নমিনাল দ্যাট ক্লজে মানে প্রশ্নে দ্যাটের পরে তো সাবজেক্ট থাকবে না, এই দ্যাট থাকবে, সাবজেক্ট থাকবে, এরপরে কি থাকবে? ভার্ব থাকবে, এরপরে অবজেক্ট থাকতে পারে, এক্সটেনশন থাকতে পারে, যাই থাকুক, লাভ 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 হ্যান ত্যান। এই পুরোটাই কিন্তু একটা নাউন ক্লজ, এই পুরোটাই কিন্তু একটা নাউন ক্লজ। মজা হচ্ছে নাউন ক্লজটার পরে একটা ভার্ব আসবে, মূল ক্লজের, প্রিন্সিপাল ক্লজের ভার্ব। এবং ইন্টারেস্টিং হচ্ছে সেই ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে। তাহলে সেকেন্ড নোটটা লিখে রাখো। প্রথম নোটটা তো লিখছো নমিনাল দ্যাট ক্লজে কি হবে? দ্যাটের পরে সবসময় সাবজেক্ট হবে, লিখছো না 1 নাম্বার। 2 নাম্বার লিখো পুরো দ্যাট ক্লজটার ভার্ব, এবার লিখো 2 নাম্বারটা লিখো পুরো দ্যাট ক্লজের ভার্ব সর্বদাই সিঙ্গুলার হবে। না বুঝলে একটু বুঝো, আবার বলতেছি, পুরো দ্যাট ক্লজের ভার্ব মানে এই দ্যাটের পরে সাবজেক্ট এসে সে কিন্তু একটা ক্লজ হবে, সেটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। দ্যাটের পরে একটা সাবজেক্ট হবে, একটা ভার্ব হবে, এটা পুরোটা একটা ক্লজ। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে দুটো ক্লজ হবে, একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। এই দ্যাট ক্লজটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, সেটা নাউন ক্লজ। কিন্তু মজা হচ্ছে সে পুরো ক্লজটা প্রিন্সিপাল ক্লজের সাবজেক্টে কাজ করবে। আর এই কারণে যেহেতু এখানে একটা সাবজেক্ট, এই জন্য ভাই সাবজেক্ট যাই হোক, নয় নমিনাল দ্যাট ক্লজের সাবজেক্ট যাই হোক, একবচন হোক আর বহুবচন হোক, মূল ক্লজের মানে প্রিন্সিপাল ক্লজের ভার্বটা সর্বদা সিঙ্গুলার হবে। তাহলে একটু সেকেন্ড নোটটা যদি কমপ্লিকেটেড হয় আমি আবার একটু বলতেছি। 1 নাম্বার নোটটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, নমিনাল দ্যাট ক্লজের দ্যাটের পরে সবসময় সাবজেক্ট হবে, এটা শিওর। সেকেন্ড কথাটা হচ্ছে পুরো দ্যাট ক্লজটা, যে দ্যাট প্লাস সাবজেক্ট, যে নমিনাল দ্যাট ক্লজ বলছে, এটা কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লজ। সো এটা এরপরে একটা সিঙ্গুলার ভার্ব বলবে। প্রশ্ন যে ভাইয়া সিঙ্গুলার ভার্বটা কার? সেটা মূল বাক্যে মানে প্রিন্সিপাল ক্লজের ভার্ব। তাহলে নোট সেকেন্ড নোটটা লিখে রাখো, এক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজের ভার্বটা সর্বদাই সিঙ্গুলার হবে। নমিনাল দ্যাট ক্লজের ভার্ব কি হবে সেটা ব্যাপার না, সেটা ওই সাবজেক্টকে ফলো করবে।
কিন্তু এক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজের ভার্বটা সর্বদা সিঙ্গুলার হবে। এই কথাটা লিখে রাখবে আর কোনো জায়গায় প্যাচ দিতে পারবে, এই দুই জায়গায় প্যাচ দিবে। তাহলে আবার বলছি, নমিনাল দ্যাট ক্লজের প্রশ্নে প্রথম নোটটা মনে রাখবা, দ্যাটের পর একটা সাবজেক্ট লাগবে, অবশ্যই সাবজেক্ট না থাকলে লুলা। সেকেন্ড নোটটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজের ভার্বটা। আবার বলছি, নমিনাল দ্যাট ক্লজের ভার্ব না, প্রিন্সিপাল ক্লজের ভার্বটা সর্বদা সিঙ্গুলার হবে। কিন্তু যদি প্রশ্ন করো ভাই কেন সিঙ্গুলার হবে, ভাই এখানে 100 জন মানুষ থাকুক 1000 মানুষ থাকুক, মূল বাক্যের সাবজেক্ট কিন্তু দ্যাট ক্লজ পুরোটাই, এবং সেখানে একটা ক্লজ মূল ক্লজের সাবজেক্ট, এই জন্য প্রিন্সিপাল ক্লজের ভার্বটা সর্বদা সিঙ্গুলার হবে। ঠিক আছে? যদি কারোর মধ্যে কনফিউশন থাকে, আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি, যাকে কেউ কেউ একটু কনফিউজড হয়ে যাও, তাদের জন্য আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এই এক্সাম্পল লিখো, তাহলে জীবন আর ভুল করবা না। দ্যাট দ্য স্টুডেন্টস of Icon Plus are very good. That the students of Icon Plus are very good has got chance in Dhaka University, has got chance in public universities. শুধু ঢাকা ইউনিভার্সিটি বলবো না, সবগুলোকে হেল্প করবো। বাক্যটা লিখো, তাহলে তোমাদের কনফিউশনে চলে যাবে। That the students of Icon Plus are very good. That the students of Icon Plus are very good has got chance in public universities. দেখো বাক্যটার মধ্যে সব প্যাচ ক্লিয়ার। দুটো প্যাচ বললাম, দ্যাট এর পরে সাবজেক্ট লাগবে, এখানে দ্যাট এর পরে সাবজেক্ট আছে দ্য স্টুডেন্টস, সাবজেক্ট যদি মিস যেত বাক্যটা ভুল হইতো। এখন দ্য স্টুডেন্টস এর জন্য কিন্তু আর হয়েছে, এই আটটা সাবজেক্ট কে দ্য স্টুডেন্টস, কিন্তু এখানে দেখো আরেকটা ভার্ব আছে কিন্তু, হ্যাজ গট চান্স ইন পাবলিক ইউনিভার্সিটি, ওখানে হ্যাজটাকে গোল করো, ওখানে কিন্তু হ্যাজ হয়েছে, হ্যাভ হয়নি। ভাই কেউ প্রশ্ন করতে পারে, ভাইয়া এখানে আপনি দ্য স্টুডেন্টস বলে হ্যাজ কেন বললেন? ভাই ওই যে বললাম, হ্যাজটা কিন্তু প্রিন্সিপাল ক্লজের ভার্ব, প্রিন্সিপাল ক্লজের ভার্বটা সর্বদা সিঙ্গুলার হবে। সো এটা হ্যাভ বলে ভুল হবে, হ্যাজ হবে, কারণ এই হ্যাজের সাবজেক্ট ওই দ্যাট ক্লজটা, সে একটা সিঙ্গুলার সেন্স প্রকাশ করে, এই জন্য প্রিন্সিপাল ক্লজের ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে। কিন্তু নমিনাল দ্যাট ক্লজের ভার্ব একবচন হতে পারে, বহুবচন হতে পারে, সেটা ডিপেন্ড করবে নমিনাল দ্যাট ক্লজের সাবজেক্টের উপর। যেমন এখানে দ্য স্টুডেন্টস বহুবচন বলে আর হয়েছে, কিন্তু মূল ভার্বটা হ্যাজ হয়েছে, কেন? ওই যে প্রিন্সিপাল ক্লজের ভার্ব সর্বদা সিঙ্গুলার হয়। এই এক্সাম্পল লিখে রাখো, জীবনে ভুল করবে না প্লিজ। ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আশা করি নমিনাল দ্যাট ক্লজ নিয়ে তোমাদের কোনো ঝামেলা হবে না। ক্লিয়ার কিনা বলো একটু কমেন্ট আমাকে। ইয়েস, আমার মনে হয় এখানে একদিন বাক্য লিখেছো, বাক্যটা ঠিক আছে। ইয়েস, ইয়েস ইয়েস, চমৎকার চমৎকার, এই তো বাচ্চারা বুঝে গেছে। ইনশাআল্লাহ, তাহলে আসো আমরা একটু এবার প্র্যাকটিস করি, আর কিছু কোনো ঝামেলা হবে না আমাদের। কতক্ষণ হলো ক্লাসের? 45 মিনিট হয়ে গেছে না? ওকে, 4 নাম্বারটা আসো। আই নোটিফাইড, এটা একটা নমিনাল দ্যাট ক্লজের প্রশ্ন। প্লিজ তোমরা যদি বুঝে সলভ করো জিনিসগুলো, যদি ল্যাঙ্গুয়েজ আকারে চিন্তা করো, ইটস ভেরি সিম্পল, ইটস পার্ট অফ ল্যাঙ্গুয়েজ। নমিনাল দ্যাট ক্লজ এমবেড কোয়েশ্চেন, আমার মনে হয় জীবনে ভুল করবে না। কিন্তু এটাকে ল্যাঙ্গুয়েজ চিন্তা না করে যদি কেউ এটাকে গ্রামারের রুলস চিন্তা করো, তাহলে ক্রিটিক্যাল হয়ে যাবে জিনিসটা। দরকার নেই, তোমরা ল্যাঙ্গুয়েজ দিয়ে এমনি পারবা, যদি কয়েকটা বাক্য প্র্যাকটিস করো, জাস্ট কয়েকটা বাক্য প্র্যাকটিস করলে তুমি এমনি পারবা, আমি তোমাকে বললাম, আশ্বস্ত করতেছি। ঠিক আছে? এবং এই টপিকগুলো এভাবেই পড়া উচিত। ওকে, আই নোটিফাইড, আমি লক্ষ্য করেছিলাম, উইথ হবে না, নোটিফাইয়ের সাথে কখনো প্রিপোজিশন হয় না, এটা একদম ঠাডা মুখস্থ। নোটিফাই, ডিসকাস এগুলোর সাথে প্রিপোজিশন হয় না। এই নাম্বারটা বাদ। নোটিফাই, আই নোটিফাইড দ্য ব্যাংক, আই নোটিফাইড দ্য বয়, এখানে কোনো প্রিপোজিশন হবে না, ইন্ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে? এই নাম্বারটা আগেই বাদ। বি নাম্বার, আই নোটিফাইড দ্য ব্যাংক, আমি ব্যাংকে জানিয়েছিলাম, দ্যাট যে একটু জোর দিচ্ছি, ইয়েস এটা একটা নমিনাল দ্যাট ক্লজ এবং অবজেক্ট হিসেবে কাজ করছে। এবং দেখো দ্যাটের পরে সাবজেক্ট আছে আই হ্যাড চেঞ্জ, বি নাম্বারটা অ্যান্সার লিখে রাখতে পারো। এটা একটা নমিনাল দ্যাট ক্লজের প্রশ্ন, হালকা জোর দিয়ে কথাটা বলা হচ্ছে, এই জন্য দ্যাটটা ইউজ করা হয়েছে। এবং নমিনাল দ্যাট যে কনসেপ্টটা ছিল, দ্যাটের পরে সাবজেক্ট লাগবে, সেটাও কিন্তু আছে, দেখো আই। সো বি নাম্বারটা অ্যান্সার। ঠিক আছে? আর সি নাম্বারটা তো হচ্ছে না, কারণ এখানে অবজেক্টটা মিসিং, প্রিন্সিপাল ক্লজের অবজেক্টটা মিসিং। এখানে একটা প্রিন্সিপাল ক্লজের অবজেক্ট দরকার ছিল বা কমপ্লিমেন্ট দরকার ছিল, অর্থটা আসে নাই, ওই টু হবে না। বলছি না, নোটিফাই এর পরে কখনো কোনো প্রিপোজিশন বসবে না, ঠাড়া মুখস্থ, নোটিফাই এর পরে কখনো প্রিপোজিশন বসবে না। সো এখানে অ্যান্সার কোনটা বলো? বি নাম্বারটা। আচ্ছা, 5 নম্বর কোশ্চেন আসো। বাংলাদেশ হ্যাজ মেনি নিউ গ্রোথ সেক্টরস, বাংলাদেশের অনেকগুলো সেক্টর আছে যেগুলো খুব গ্রোইং করছে, আমরা সবাই জানি, পোটেনশিয়ালিটি আছে আমাদের।
ফরেন ইনভেস্টার্স আর কামিং হিয়ার ইন এ গ্রেট নাম্বারস, প্রচুর এফডি আসতেছে বাংলাদেশে, প্রচুর বিদেশি বিনিয়োগ আসতেছে, এটা একটা ভোকাবের প্রশ্ন। 5 নাম্বারটা একটা ভোকাবুলারি প্রশ্ন, এটা গ্রামার দিয়ে প্রশ্ন করতে যায় না, সলভ করতে যায় না, গ্রামার দিয়ে সলভ করতে গেলেই ঝামেলা করবে, গ্রামার দিয়ে সলভ করতে যায় না। বাংলাদেশে মানে এখানে বলতেছে বাংলাদেশে প্রচুর বিদেশি বিনিয়োগ আসছে কারণ বাংলাদেশে অনেকগুলো গ্রোয়িং সেক্টর রয়েছে। বাক্যটা একদম পুরো ভোকাবুলারি, আমার সাথে বলো, বাংলাদেশে প্রচুর বিদেশি বিনিয়োগ আসতেছে কারণ বাংলাদেশে অনেকগুলো গ্রোয়িং সেক্টর আছে। কারণ, আর কারণ কি ইংলিশে বলতে হয় বিকজ। দেখো তো বিকজ আছে কিনা, আছে। সো এই নাম্বারটাই আনসার। ইটস এ ভোকাবুলারি, সবগুলো লুলা। ভোকেবের কারণে আমরা এই নাম্বারটাকে নিব। এটা একটা পিওর ভোকাবুলারি প্রশ্ন, লিখে রাখো। জাস্ট বাক্যটা বাংলা লিখে রাখো তাহলেই হবে। এভার সিন্স না, কারণ অর্থ সরাসরি আমরা বিকজ পাচ্ছি, বিকজটাই আনসার। জাস্ট ভোকাবুলারি, এখানে কোনো গ্রামার খুঁজো না, গ্রামার খুঁজতে গেলেই বাবা রে বাবা অসম্ভব রকম বড়। বাংলাদেশে প্রচুর বিদেশি বিনিয়োগ আসতেছে কারণ বাংলাদেশের মানে অনেকগুলো গ্রোয়িং সেক্টর আছে। কারণ অর্থে আমরা কি বলবো, বিকজ ওয়ার্ডটা ইউজ করবো। ঠিক আছে, ইটস দ্য ভোকাবুলারি। আসলে 6 নাম্বারটা, এটা আমরা অনেকগুলো বলছি। দ্য টিচার, এটা আমি লেকচার 2 এ পড়িয়েছি। শিক্ষক যার শিক্ষার্থীরা, মালিকানা অর্থে একমাত্র ডাব্লিউএইচ ওয়ার্ড বসে হুজ, এটা মনে আছে, এটা আমি লেকচার 2 তে পড়েছিলাম। মালিকানা অর্থে একমাত্র ডাব্লিউএইচ ওয়ার্ড বসে হুজ। সো এটা বি নাম্বারটা। এটা মালিকানা বুঝবে কেমনে, শূন্যস্থানের পরে সরাসরি নাউন আসছে। আমি যেটা বলে দিয়েছিলাম, শূন্যস্থানের পরে সরাসরি নাউন আসলে সবসময় ডাব্লিউএইচ ওয়ার্ডটা হুজই হয়। ঠিক আছে, তুমি এটাকে যদি নমিনাল দ্যাট ক্লজ চিন্তা করো তাও হবে, সমস্যা নেই, কিন্তু এটাকে ক্রিটিক্যালি চিন্তা করার দরকার নেই, এটা আমরা আগে পড়েছিলাম। ঠিক আছে, ফ্যান অন করব, ফ্যান অন করলে সাউন্ড হয়, একটু ব্রেক আপ করবো না, অন করবো না। ঠিক আছে, আচ্ছা 7 নাম্বার আসো। Marine biologists are concerned about the effects of untreated sewage that dash into coastal water. এটা একদম সিম্পল একটা কোয়েশ্চেন, এটা সাবজেক্ট বা এগ্রিমেন্টের প্রশ্ন। এখানে একটা দ্যাট আছে, এটা আমরা লেকচার 4 এ পড়েছি, 5 এ পড়েছি। দ্যাটটা একটা ক্লজ, এটা কিন্তু নমিনাল দ্যাট ক্লজ না। কেন নমিনাল দ্যাট ক্লজ না? কারণ নমিনাল দ্যাট ক্লজের পরে একটা দ্যাটের পরে সাবজেক্ট থাকবে। দেখো এখানে দ্যাটের পরে কোনো সাবজেক্ট নাই, সরাসরি দ্যাটের পরে ভার্ব আসছে। এটা নর্মাল একটা ক্লজের প্রশ্ন বা রিলেটিভ প্রোনাউনের প্রশ্ন। সো রিলেটিভ প্রোনাউনের নিয়ম অনুযায়ী দ্যাট একটা রিলেটিভ প্রোনাউন, তারপরে যদি সরাসরি ভার্ব আসে তাহলে সেই ভার্বটা তার আগে নাউনটাকে ফলো করে। এখানে তার আগে নাউন কোনটা? সিওয়েজ, সিউইজ, ওয়েজ। ঠিক আছে, একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে সিউইজ সিস্টেম বলে না, সেটা বলতেছে। সো এটা যদি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা জানি পরবর্তী ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। সো প্রেজেন্ট টেন্সে যেহেতু আছে, বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে, সো ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, তো সেটা একমাত্র শুদ্ধ করে কোন অপশন আছে? বি নাম্বার অপশন আছে। এ নাম্বারে এসটা নাই, এটা শুরু কারণ ছাড়াই কন্টিনিউয়াস করেছে, এটা পাস্ট টেন্স করেছে, এটা কোনো স্ট্রাকচারই পড়ে নাই, নন ফাইনাইট ভার্ব। সো অ্যানসার হচ্ছে বি নাম্বারটা। এটা নমিনাল, অনেকে ট্রাইবে করতে পারো 7 নাম্বারটার সাথে। অনেকে মনে করে ভাই নমিনাল দ্যাট ক্লজ চিন্তা করতে পারো, দরকার নাই, অপশনের মধ্যে দেখো কোনো সাবজেক্টই নেই, তার মানে নর্মাল একটা ক্লজের প্রশ্ন, রিলেটিভ প্রোনাউনের প্রশ্ন। আমরা জানি নরমালি রিলেটিভ প্রোনাউনের প্রশ্ন হচ্ছে যদি রিলেটিভ প্রোনাউন পরে সরাসরি ভার্ব চলে আসে, সব সময় সেই ভার্ব তার আগের নাউনকে ফলো করে। এখানে আগের নাউনটা কি? সিওএইচ। বলো এক বচন না বহু বচন? এক বচন। যেহেতু সাবজেক্টটা এক বচন, নাউনটা এক বচন, ভার্বটা এক বচন হবে, অর্থাৎ ভার্বের সাথে এস যুক্ত করতে হবে। 5টা অপশনের মধ্যে একমাত্র এস যুক্ত ভার্ব হচ্ছে ফ্লোস, বি নাম্বারটা অ্যানসার। মানে বায়োলজিস্টরা খুবই উদ্বিগ্ন তোমার আনট্রিটেড সিওয়েজ মানে অনিয়ন্ত্রিত মানে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে, পয় নিষ্কাশন নিয়ে, যেগুলো সমুদ্রে গিয়ে পড়ছে। বিশেষ করে আমাদের যে ওয়েস্ট ম্যানেজমেন্ট খুবই পুয়ার, আমরা আমাদের বুড়িগঙ্গা কিন্তু নষ্ট করে ফেলছি। সো এগুলো নিয়ে আসলে বায়োলজিস্টরা খুবই উদ্বিগ্ন। আমরা যদি আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্টটা প্রপারলি না করতে পারি, আমাদের নদীগুলো নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এটাই বলতেছে। যেগুলো সরাসরি আমরা কি করছি, আমাদের বর্জ্যগুলো, সব বর্জ্যগুলো আমরা বুড়িগঙ্গায় ফেলতেছি। ঠিক আছে, সাগরে গিয়ে পড়তেছে, আমাদের নদীতে গিয়ে পড়তেছে, এভাবে আমাদের মানে কোস্টাল ওয়াটার গুলো ধ্বংস হয়ে যাচ্ছে। কক্সেস বাজারটা আমরা নষ্ট করে ফেলতেছি, এই কথাগুলো আর কি। হোয়াট এভার, এটা গ্লোবালও অনেক দেশে এটা হচ্ছে। 8 নাম্বারটা, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটাই নমিনাল দ্যাট ক্লজ, সরি এমব্যাট কোয়েশ্চেন। 8 নাম্বারটা একদম পিওর এমব্যাট কোয়েশ্চেন, আমি লিখে দিচ্ছি, পাশে লিখে রাখো। ঠিক আছে, ডু ইউ নো একটা বাড়তি কথা লিখে রাখো। ডু ইউ নো, এটাকে গোল করে লিখো, বাড়তি কথা, আমার ভাষায় আজাইরের কথা। সো তোমাকে এখানে এমব্যাট কোয়েশ্চেন করতে হবে। সো এমব্যাট কোয়েশ্চেন করতে গেলে কি লাগবে? ডাব্লিউএইচ ওয়ার্ড লাগবে, সেটা হচ্ছে হোয়েন। ঠিক আছে, তারপরে সাবজেক্ট লাগবে, কারণ খেয়াল করো 8 নম্বরে একটা
প্রশ্নবোধক বাক্য, কিন্তু সে একা না, তার সাথে একটা আজেরা কথা চলে আসছে। আমরা জানি প্রশ্নবোধক বাক্যের সাথে যদি এরকম আজেরা কথা থাকে সেটাকে আমরা বলি এমবেডেড কোয়েশ্চেন। সো এমবেডেড কোয়েশ্চেনের নিয়মগুলো তো মনে আছে, তুই জানোস আমি কে, ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। সো ডাব্লিউএইচ ওয়ার্ড হোয়েন আসছে, তারপরে সাবজেক্ট লাগবে দ্য রেজাল্টস, তারপরে ভার্ব লাগবে উইল বি পাবলিশড। আমার কাছে এই নাম্বারে কোনো ভুল পাচ্ছি না, এই নাম্বারটাই অ্যান্সার হওয়ার চান্স বেশি। এবং ডু ইউ নো, যেহেতু এটা নিজের প্রশ্ন, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন বসেছে, হাতে রাখো, অন্য অপশনগুলো দেখি। বি নাম্বার, ডু ইউ নো হোয়েন, হ্যাঁ ডাব্লিউএইচ ওয়ার্ড উইল, সবাই আমার সাথে বলো নাউজুবিল্লাহ। আমরা জানি এমবেড কোয়েশ্চেনের ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে সাবজেক্ট থাকতে হয়, এখানে সাবজেক্ট নাই, সে ভার্ব চলে আসছে, সো বি নাম্বারটা লুলা। সি নাম্বারটা, ডু ইউ নো হোয়েন উইল, একই অবস্থা, সবাই আমার সাথে চিল্লায় বলো আস্তাগফিরুল্লাহ, একই ভুল করেছে। এমবেড কোয়েশ্চেন করতে গেলে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে সাবজেক্ট থাকতে হয়, এখানে সাবজেক্ট নাই, সে ভার্ব এসেছে, সি নাম্বারটা ভুল। ডি নাম্বারটা, ডু ইউ নো হোয়েন দ্য রেজাল্টস উইল, ভাই রেজাল্ট কখনো নিজে নিজে পাবলিশ হয় না। এই বাচ্চারা তোমাদের রেজাল্টের খবর জানো তো? বলতেছে জানুয়ারির 28 তারিখ চলে গেছে, মনে আছে? আমরা যে বলছিলাম, মনে আছে আমি যখন প্রথম ওরিয়েন্টেশন ক্লাস নিচ্ছিলাম, তোমাদের মধ্যে অনেকে বলছে ভাইয়া ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা তো ডিসেম্বরে হয়ে যাবে। আমি বলছি ডিসেম্বরের মধ্যে রেজাল্ট দিতে পারি কিনা দেখো। এই বাচ্চারা একটা রেসপন্স করো, আমি কথা বলছিলাম মনে আছে কিনা, তারপরে আবার চেক করো। তোমাদের মধ্যে অনেকে আমার সাথে মানে ডিবেট, ওয়ান সর্ট অফ ডিবেট হয়ে গেছিল, ডিসেম্বরের মধ্যে পরীক্ষা গেলে কি করবেন, কেমনে কি করবেন। আমি বলছি ওকে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা হবে, আগে দেখো ডিসেম্বরের মধ্যে রেজাল্ট দিতে পারে কিনা, দেখো দিতে পারছে, বুঝছো তো, বুঝছো, এটাই এক্সপিরিয়েন্স, এটাই অভিজ্ঞতা, এটাই প্রেডিকশন। সো ডিসেম্বরের মধ্যে বলছিলাম যে পরীক্ষা পরে, ঢাকাবাসীর পরীক্ষা পরে ডিসেম্বরের মধ্যে রেজাল্ট দিতে পারে কিনা, ডিসেম্বরের মধ্যে রেজাল্ট দিতে পারে নাই, জানুয়ারির মধ্যে এখন রেজাল্ট দেওয়া নিয়ে সংখ্যা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, জানুয়ারির মধ্যে রেজাল্ট দিতে পারে কিনা এখন এটা একটা বিগ কোয়েশ্চেন। 15 তারিখ থেকে পিছিয়ে এখন 28 তারিখে গেছে, আল্লাহ জানে কি হয়। এবং কেন সেটা বলছিলাম কিন্তু, যে অনেকগুলো ইস্যুস কিন্তু এখানে আছে, একদম একদম ব্যাখ্যা করে করে বলছিলাম কি কি ইস্যুস গুলো ছিল, রেজাল্টের মডেলটা কেমনে হবে, কারণ অটো পাশে তোমার গ্রেডিংটা কেমনে করবে। তুমি কি, ধর একটা ছেলে মেট্রিকে সায়েন্স ছিল, এখন কমার্সে চলে আসছে, তার ফিজিক্সের গ্রেডিং দিয়ে তার অ্যাকাউন্টিং এর গ্রেডিং করবে, এটা কতটা ফিজিবল হবে, কারণ এই রেজাল্টটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড হওয়া লাগবে। আমি লজিক দিয়ে বলছিলাম, দেখে নিতে পারে। সো ঠিক আছে, এটাই কিন্তু অভিজ্ঞতা, হ্যাঁ একটু ভাব নিলাম আর কি। আচ্ছা আসেন, সো রেজাল্ট কিন্তু ভাই নিজে নিজে পাবলিশ হয় না, কাউকে দিতে হয়, এটা প্যাসিভ হবে। সো প্যাসিভ হলে কিন্তু উইল পাবলিশ হয় না, প্যাসিভ হবে উইল বি পাবলিশড। সো ডি নাম্বারটা লুলা, অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা, সবাই চিল্লায় বলো আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আচ্ছা 9 নাম্বার আসো, একই অবস্থা, এমবেডেড কোয়েশ্চেন, ক্যান দে টেল ইউ। আচ্ছা একটা প্রশ্ন করি, কার কার মনে আছে, আমাকে কমেন্টে একটু অ্যান্সার করো তো। আমি গত ক্লাসে, মানে আমার গত ক্লাসে সম্ভবত লেকচার 8 এর সলভ ক্লাসে তোমাদেরকে একটা সূত্র দিয়েছিলাম, 6টা ক্ষেত্রে সবসময় টেল বলতে হয়, বলার একটা সূত্র বলছিলাম, 6টা ক্ষেত্রে বলছিলাম সবসময় টেল বলতে হয়। দেখি কার কার মনে আছে, একটু কমেন্টে জানাতো। আমি বলছিলাম 6টা ক্ষেত্রে সবসময় টেল বলতে হয়, দেখি কার কার মনে আছে, এটা একটু কমেন্টে জানাও। ছটা ক্ষেত্রে 6টা ক্ষেত্রে বলছিলাম সবসময় টেল বলতে হয়, কোন কোন 6টা ক্ষেত্র, দেখি কার মনে আছে, একসাথে বলো। হ্যাঁ সূচনা বলতেছো সত্য মিথ্যা গোপন কথা, 3টা হয়েছে সূচনা, আরো 3টা ছিল, সত্য মিথ্যা গোপন কথা, আরো 3টা ছিল, 6টা ক্ষেত্রে সবসময় টেল বলতে হয়। সজল বলছে সত্য বলা গোপন না, 3টা বলছো, 6টা বলছিলাম, 6টা ক্ষেত্রে টেল বলতে হয়, দেখি 6টা সবাই কে বলতে পারো। রুমানা 4টা বলছো, সালসাবিলা তো অ্যান্সার সরকার রিয়াজ, তাসিন আহমেদ গল্প মিথ্যা বলা 3টা না, মুস্কান 3টা, 6টা বলছিলাম, হ্যাঁ 6টা কে, তৃষা বলতেছো গল্প কৌতুক মিথ্যা সত্য, ও চমৎকার, ঠিক আছে, এই তো মনে আসছে তোমাদের। হ্যাঁ এখন সবাই বলতেছো গল্প বলা, সত্য বলা, মিথ্যা বলা, গল্প বলা, কৌতুক বলা, গোপন কথা বলা, সময় বলা, মনে আছে তো? এই 6টা ক্ষেত্রে সবসময় টেল বলতে হয়। সো 9 নাম্বার কোয়েশ্চেন, এটা এমবেড কোয়েশ্চেনের পাশাপাশি এই সূত্রটাও কাজে লাগবে। এখানে কিন্তু সময়ের কথা বলছে, আমরা জানি সময়ের ক্ষেত্রে কিন্তু টেল বলতে হয়। সো বি নাম্বারটা সবার আগে বাদ, এখানে সে বলছে, লিখে রাখো বি নাম্বার তুই একটা মহালুলা, বি নাম্বার তুই একটা মহালুলা, কারণ সময়ের ক্ষেত্রে সে হয় না, বি নাম্বারটা আগেই বাদ। এই নাম্বার কি বলছে, ক্যান দে টেল ইউ হোয়াট টাইম ডাজ, এমবেড কোশ্চেনের ক্ষেত্রে বলছি না ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে সরাসরি ভার্ব, এখানে হোয়াট টাইম পরেটা কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত ফ্রেজ, এখানে কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ডটা একা আসতে পারে, ফ্রেজ একা আসতে পারে।
সো এটাই কিন্তু হোয়াট টাইম, এটাই ফ্রেজ। ঠিক আছে, এরপরে কি লাগবে? সাবজেক্ট লাগবে। এখানে সাবজেক্ট না এসে ভার্ব আসছে, এই নাম্বারটা লুলা। বি নাম্বারটা ক্যান দে টেল ইউ হোয়েন টাইম, না হোয়েন টাইম বলে কোনো ওয়ার্ড হয় না, হোয়াট টাইম ইট ইজ, হোয়েন টাইম হবে না, হোয়েন ও টাইম, টাইম ও টাইম, বাহুল্যতা। ওই যে মুদ্রা দোষ পড়াইছিলাম, বলছে না রিপিট अगेन, স্যার রিপিট अगेन, দিস ইজ ইনাফ সাফিসিয়েন্ট, টু টুইনস, ওই যে লুলা গুলা ছিল, এটা একটা হোয়েন টাইম বলে সেটা একটা বাহুল্যতা হয়, সো এটা হবে না, অ্যানসার কোনটা? ডি নাম্বারটা। ইয়েস। ক্যান দে টেল ইউ হোয়াট টাইম দ্য মুভি স্টার্টস? দেখো ক্যান দে টেল ইউ, এটা ডাজের কথা, বাড়তি কথা, প্রিন্সিপাল ক্লজ। হোয়াট টাইম, ডাব্লিউএইচ ওয়ার্ড, দ্য মুভি, সাবজেক্ট, স্টার্টস, ভার্ব। সো এটা একটা ম্যাট কোশ্চেন। এবং ক্যান দে টেল ইউ নিজে একটা প্রশ্ন, তাই শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন বসেছে। সো ডি নাম্বারটা অ্যান্সার, এবং এটা একটা সঠিক এমবেডেড কোশ্চেন। সাথে মনে রাখতে হবে সময়ের কথা জিজ্ঞাসা করলে টেল হয়, সে হয় না। থ্যাংক ইউ। 10 নম্বর কোয়েশ্চেন, দ্য ম্যান দ্যাট সেইড দ্যাট ওয়াজ এ ফুল। না, এখানে দেখো দ্যাট একটা ক্লজ মার্কার, আবার দ্যাট একটা ক্লজ মার্কার, একটা বাক্যে দুইটা ক্লজ মার্কার মানে হচ্ছে মনে রাখবা তিনটা ভার্ব। এটা আমি আগে আলোচনা করেছি, কালকে আরো আলোচনা করবো। এখানে দেখো একটা প্রিন্সিপাল ক্লজ, দুইটা সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে অবশ্যই প্রিন্সিপাল ক্লজ লাগবে। একদম সিম্পলি নাম্বারটা হবে না, কেন এখানে দুইটা ক্লজ মার্কার আছে। যে কোনো বাক্যে দুইটা ক্লজ মার্কার মানে সেখানে মিনিমাম তিনটা ভার্ব থাকা লাগবে। এখানে তিনটা ভার্ব নাই, আছে সেইড একটা, ওয়াজ একটা। সো বাক্যটা লজিক্যালি হয় না। মনে রাখবে যে কোনো বাক্যে সবসময় ভার্বের সংখ্যা মানে ফাইনাল ভার্বের সংখ্যা ক্লজ মার্কারের চেয়ে একটা বেশি হবে। অর্থাৎ বাক্যে যদি ক্লজ মার্কার একটা হয়, ভার্ব হবে দুইটা, একটা ক্লজ মার্কার মানে সাবঅর্ডিনেট ক্লজের জন্য একটা, একটা প্রিন্সিপাল ক্লজের জন্য। বাক্যে যদি ক্লজ মার্কার দুইটা হয়, এগুলো সেটা লেখা আছে, তাহলে ফাইনাল ভার্ব হবে তিনটা। বাক্যে ক্লজ মার্কার যদি তিনটা হয়, ফাইনাল হবে চারটা, একটা বেশি হয়। একটা সিম্পল স্ট্রাকচার, খুব ক্রিটিক্যাল কিছু না। তো এই নাম্বার সেই স্ট্রাকচারটা ভায়োলেট করছে, এটা ভায়োলেট করলে সেটা কখনোই বাক্য হতে পারে না। বি নাম্বার, দ্য ম্যান হু সেড, একই অবস্থা, হু একটা ক্লজ মার্কার, দ্যাট একটা ক্লজ মার্কার, দুইটা ক্লজ মার্কার, দুইটা ভার্ব, মিলছে না। হু সেড দ্যাট ওয়াজ এ ফুল, আচ্ছা এখানে কি ঝামেলা আছে না, সঠিকভাবে একটা বাক্য তো হয় না, একটু দাঁড়া, তারপরে দ্য ম্যান দ্যাট সেড, এটা তো হবেই না সি নাম্বারটা। দ্য ম্যান হু সেড, দেখো এটা বিসিএস এর প্রশ্ন আছে 10 নাম্বারটাতে। আমরা যদি সঠিক চিন্তা করি, 10 নম্বরে একটা বাক্য রাইট না, একটা বাক্য কিন্তু রাইট না, সঠিক চিন্তা করি। তারপর আমরা বি নাম্বারটাকে বেস্ট বলতে পারি। দ্য ম্যান হু সেড দ্যাট ওয়াজ এ ফুল, এই কেন বলতে পারি? যে দ্যাটটা সর্ট অফ এগুলো নিয়ে যদি একটু আলোচনা করি, একটু ক্রিটিক্যাল হয়ে যায়, আননেসেসারি টপিকস। সো আমি চাচ্ছি না আননেসেসারি টপিকস পরে তোমাদের মাথা নষ্ট, আননেসেসারি টপিকস পরে মাথা নষ্ট করার কোনো দরকার নেই। এটা অ্যাডমিশনে দেখবো আননেসেসারি টপিকস থেকে তো ক্রিটিক্যাল কোশ্চেন হবে না। বা সিম্পলি চিন্তা করে, এখানে আসলে বেসিক স্ট্রাকচার চিন্তা করলে চারটা অপশনই ভুল। তারপরে দেখো বি নাম্বারটা প্রিটি অ্যাকসেপ্টেবল। দ্য ম্যান হু সেড দ্যাট ওয়াজ এ ফুল, মানে লোকটা যে কথা বলেছিল সে ছিল বোকা, সে ছিল বোকা। ঠিক আছে, সো এখানে এই অর্থে আমরা বি নাম্বারটাকে অ্যান্সার করবো, লিখে রাখো অ্যাকসেপ্টেড, বাট পিওরলি এখানে একটা বাক্য শুদ্ধ না। বাট যেহেতু বিগত বছরের কোয়েশ্চেন আসছে, আমরা বি নাম্বারটাকে অ্যান্সার করবো, কারণ অন্যগুলো একেবারে হয় না। এই নাম্বারটা তো হয় না, দ্যাট দ্যাট এমনি বাহুল্যতা। সি নাম্বারটা হয় না, দ্যাট সেড দ্যাট, এটাও বাহুল্যতা। ডি নাম্বার হয় না, হুইচ তো হয় না, মানুষের ক্ষেত্রে তখন হুইচ হয় না। সো এ সি ডি কোনোভাবেই বা জাতের মধ্যে পড়ছে না। বি নাম্বারটা পিওর কারেক্ট না, বাট অ্যাকসেপ্টেবল, পিওর কারেক্ট না বাট অ্যাকসেপ্টেবল, এই জন্য আমরা বি নাম্বারটাকে অ্যান্সার করবো। ঠিক আছে, এটা সঠিকভাবে বলা দরকার ছিল এরকম, দ্য ফুল ম্যান সেড ইট, এটা ছিল বাক্যটা শুদ্ধ করলে বলতে হবে, বা দ্য ফুল ম্যান সেড ইট, এভাবে বলে বাক্যটা ঠিক ছিল আর কি। রিয়েলি একটা অপশনে শুদ্ধ না, বাট আমরা তারপরও বি নাম্বারটাকে অ্যাকসেপ্টেড ধরে বি নাম্বারটাকে অ্যান্সার করবো, কারণ অন্যগুলা কোনোভাবেই শুদ্ধ হয় না, কোনোভাবেই গৃহীত হয় না। ঠিক আছে, সো বি নাম্বারটাকে অ্যান্সার করো। তারপরে 11 নম্বর দেখো, কারেক্ট সেন্টেন্স, দ্য ম্যান ওয়াজ টল হু স্টোল মাই ব্যাগ। এটা তো একই অবস্থা, ঝামেলা। দ্য ম্যান হচ্ছে অ্যান্টিসিডেন্ট, হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আমরা জানি রিলেটিভ প্রোনাউন এবং তার অ্যান্টিসিডেন্ট পাশাপাশি বসে, এই কাজটা এই নাম্বারে হয় না, এই নাম্বারটা বাদ। বি নাম্বার, দ্য ম্যান স্টোল, একই অবস্থা, দ্য ম্যান এর জন্য হু আসছে, হু এবং দ্য ম্যান একসাথে বসবে, এই কাজটা এখানে হয় নাই, সো বি নাম্বারটাও বাদ। দ্য ম্যান স্টোল, এটা একই অবস্থা, সি নাম্বারটা হয়নি। দ্য ম্যান, বি নাম্বারটা অ্যান্সার, এটা ঠিক আছে। এটা ঠিক আছে। দেখো দ্য ম্যান হু স্টোল মাই ব্যাগ, দেখো এখানে হু হচ্ছে একটা ক্লজ মার্কার, সো একটা ক্লজ মার্কার মানে দুইটা ভার্ব, স্টোল একটা ভার্ব, ওয়াজ একটা ভার্ব, এটা ঠিক আছে। 11 নম্বরে সুন্দর করে ডি নাম্বার অপশনটা রাইট। ঠিক আছে, আর এটা আমরা প্রোনাউনের প্রশ্ন পড়েছিলাম, যে রিলেটিভ প্রোনাউন সবসময় তার অ্যান্টিসিডেন্টের পাশাপাশি বসে। এখানে হু কাকে ইন্ডিকেট করছে? দ্য ম্যানকে, তাই দ্য ম্যান এবং হু একসাথে বসবে। সো সেটা আসলে কোন অপশনে বসেছে? এ নাম্বারে বসে নাই, বি নাম্বারে বসে নাই, সি নাম্বারে বসে নাই, ডি নাম্বারে বসেছে, অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। এটার পরে ব্রেকে যাবো আমরা। ঠিক আছে, that relations with friends and acquaintances play a major role in the social development of adolescence.
ঠিক আছে, বলতেছে যে সমবয়সী বন্ধুত্ব এবং মানে বন্ধু থাকা আর কি, একই বয়সের বন্ধুত্ব থাকাটা তোমার মানে তোমার সামাজিক যে গ্রোথ, যে ডেভেলপমেন্ট, এটাতে তো মানে এটা খুব ক্ষেত্রে, গ্রোথের ক্ষেত্রে বা ডেভেলপমেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সো এটা একটা সিম্পল সেন্টেন্স, একদম চিন্তা করো, একদম সিম্পল সেন্টেন্স। কেন ভাইয়া? বাক্যটা দেখতে অনেক কমপ্লিকেটেড, বাট ইটস এ সিম্পল সেন্টেন্স, কারণ এখানে একটাই ভার্ব আছে, প্লে। একটাই ভার্ব আছে, প্লে। বাকি যখন কোনো ক্লজ মার্কার থাকবে না, একটা ভার্ব থাকবে, সেটাকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো। আবারও বলছি, কোনো বাক্যে যখন কোনো ক্লজ মার্কার নাই, একাধিক ভার্ব নাই, সেটাকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো। সো এখানে প্লে হচ্ছে একটা ভার্ব, সেটাই প্রিন্সিপাল ক্লজের ভার্ব। সো এটা একটা সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স দিয়ে সলভ করবো। একটা কথা আমি তোমাদেরকে সবসময় বলছি, সিম্পল ইজ দ্য বেস্ট। সিম্পল ইজ দ্য বেস্ট। যখন সিম্পল সেন্টেন্স পাবা, তখন আর কাউকে নিয়ে চিন্তা করবে না, তখন নমিনাল দ্যাট ক্লজ করা দরকার নাই, তখন তোমার কমপ্লেক্স করা দরকার নাই, কম্পাউন্ড করা দরকার নাই, কিচ্ছু নাই। অলওয়েজ রিমেম্বার সিম্পল ইজ দ্য বেস্ট। সো এটা একটা সিম্পল সেন্টেন্স, সিম্পল রাখো, এটা মাথায় রেখে আঁকাও। এ নাম্বারে হোয়াটটা আনবাই না, হোয়াট আনলে তো কমপ্লেক্স হচ্ছে। বাক্যটা যদি আমি সিম্পল দিয়ে সলভ করতে পারি, আমি কেন কমপ্লেক্স করবো? বাহুল্যতা হবে, এ নাম্বারটা বাদ, বাহুল্যতা। সেম সেম ভাবে দেখো, বি নাম্বারটাতে কি করছে, আরেকটা ভার্ব নিয়ে আসছে। সো দুটো ভার্ব আনলে তো বাক্যটা কমপ্লেক্স হয়ে গেল, ক্লজ মার্কেট আনতে হবে, সেটাও করতে পারেনি, কমপ্লেক্স করতে যাই আবার পুরোপুরি কমপ্লেক্সও করতে পারেনি। সো বি নাম্বারটা লুলা লিখে রাখা, বাহুল্যতা করছে। সি নাম্বারটা হুইচ এনে শুধু শুধু কমপ্লেক্স করে নিচ্ছে, কোনো দরকার নেই, এটা সিম্পল দিয়ে সলভ করা যায়। দেখো ডি নাম্বারটা পিয়ার গ্রুপ রিলেশন আর, ডি নাম্বারটা লুলা করছে, এটা আর নিয়ে আসছে, অলরেডি একটা ভার্ব ছিল প্লে, তাহলে আরেকটা ভার্ব আনছো, কমপ্লেক্স করে ফেলো। এখন এই কমপ্লেক্সের জন্য তোমার কিন্তু আবার একটা ক্লজ মার্কার লাগবে, দরকার নাই। এই নাম্বার দেখো, ইয়েস আলহামদুলিল্লাহ, সিম্পল অ্যান্সার। পিয়ার গ্রুপ রিলেশনস, এটা সাবজেক্ট। দ্য রিলেশনস উইথ ফ্রেন্ডস এন্ড অ্যাকোয়েন্টেন্স, এটাকে বলে নাউন এন্ড অ্যাপোজিশন। জাস্ট একটা এক্সট্রা ইনফরমেশন দিয়েছে, দিলেও আসে না দিলেও আসে, কোনো সমস্যা নেই। প্লে হচ্ছে তার ভার্ব। এই নাম্বারটা অ্যান্সার করো, দেখো বাক্যটা সিম্পল হচ্ছে, একটা সাবজেক্ট একটা ভার্ব, সিম্পল ইজ দ্য বেস্ট। সো আমি এই নাম্বারটাকে অ্যান্সার করবো। বাকি অপশনগুলোতে কারণ ছাড়া একাধিক ভার্ব এনে, একাধিক ক্লজ মার্কার এনে বাক্যগুলোকে কমপ্লেক্স করে ফেলছে, কমপ্লিকেটেড করে ফেলছে, এবং ক্লজ মার্কার এবং ভার্বের মধ্যে যেটা ব্যালেন্স রাখা উচিত সেটাও রাখতে পারে না। এই জন্য এ বি সি ডি সব বাদ। অ্যান্সার কোনটা? এই নাম্বারটা লিখে রাখো, সিম্পল ইজ দ্য বেস্ট। 12 নম্বরের পাশে লিখে রাখো, সিম্পল ইজ দ্য বেস্ট। ঠিক আছে, চলে আসো পড়ায়, চলে আসো। ঠিক আছে বাচ্চারা, শুরু 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 শুরু। আমি ব্যাখ্যা সহ পড়াশোনা শুরু করি, হ্যাঁ। পরবর্তী কোয়েশ্চেনটা আসো, অনেক পড়া আছে আবার, আরো বাট লাস্ট যতক্ষণ আছে আমাদের হাতে 40 মিনিট আছে, 40 মিনিট আমরা খুব মনোযোগ দিয়ে পড়বো। আসো, ক্যান ইউ টেল মি, এটা একটা এমব্যাড কোয়েশ্চেন। এই যে ক্যান ইউ টেল মি কে গোল করে লিখো আজের রায় কথা বা প্রিন্সিপাল কজ। ক্যান ইউ টেল মি, আজের রায় কথা বা প্রিন্সিপাল কজ, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। সো প্রশ্নবোধক বাক্যের আগে যখন আজের রায় কথা বা প্রিন্সিপাল কজ থাকবে, তখন বাক্যটা হয়ে যাবে এমব্যাডেড কোয়েশ্চেন। বাক্যটা কি হয়ে যাবে? এমব্যাডেড কোয়েশ্চেন। আচ্ছা, সো এমব্যাড কোয়েশ্চেনের নিয়মটা কি? এখন এমব্যাড কোয়েশ্চেন আজের কথার পরে ডাব্লিউএইচ ওয়ার্ড লাগবে, ডাব্লিউএইচ এর পরে সাবজেক্ট লাগবে, সাবজেক্টের পরে ভার্ব লাগবে। সো হোয়েন ডাব্লিউএইচ ওয়ার্ড হি সাবজেক্ট ইজ কামিং, এই নাম্বার ঠিক আছে, হাতে রাখো। বি নাম্বার দেখি, হোয়েন ইজ নাউজুবিল্লাহ, ডাব্লিউএইচ ওয়ার্ড এর পরে সাবজেক্ট লাগবে, বি নাম্বারে ডাব্লিউএইচ ওয়ার্ড এর পরে সাবজেক্ট আসে নাই, বি নাম্বারটা লুলা। সি নাম্বার, হোয়েন ডাজ আস্তাগফিরুল্লাহ, ডাব্লিউএইচ ওয়ার্ড এর পরে সাবজেক্ট আসবে, ডাব্লিউএইচ ওয়ার্ড এর পরে সাবজেক্ট আসে নাই, সি নাম্বারটা বাদ দাও। সেম কারণে ডি নাম্বারটা বাদ দাও, অ্যান্সার হচ্ছে এ। সবাই আমার সাথে চিল্লায় বলো আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ক্যান ইউ টেল মি হোয়েন হি ইজ কামিং। ঠিক আছে, ওকে। 2 নাম্বার, বাচ্চারা এবার একটু প্লিজ পড়াশোনা আসতে হবে না, একটু পড়াশোনা আসতে হবে, হ্যাঁ হয়েছে, লাইক ফান শেষ, এবার পড়াশোনা আসতে হবে। দ্যাট হি ইজ এ রক, এখানে দ্য আন্ডারলাইন পার্ট আমি তোমাদের বলেই দিচ্ছি, নমিনাল দ্যাট ক্লজ হচ্ছে একটা নাউন ক্লজ, সবটা মুখস্থ রাখবা। নমিনাল দ্যাট ক্লজ হচ্ছে একটা নাউন ক্লজ। সো এটা নাউন ক্লজ, যেহেতু দ্যাট হি ইজ এ রক, এখানে দ্যাট যুক্ত ক্লজটা বাক্যের সাবজেক্টে কাজ করছে। তার মানে দ্যাট যুক্ত ক্লজ যখন বাক্যের সাবজেক্টে কাজ করে, সেটাকে বলা হয় নমিনাল দ্যাট ক্লজ। আর নমিনাল দ্যাট ক্লজ একটা নাউন ক্লজ, কারণ যে ক্লজ বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে বসে সেটা তো নমিনাল দ্যাট ক্লজ, জোর দেওয়ার জন্য। আর সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে বসে সেটা নাউনের কাজ করে, তার মানে নমিনাল দ্যাট ক্লজ হচ্ছে একটা নাউন ক্লজ। মনে থাকবে, এটা মুখস্থ রাখলে হচ্ছে, এটা ব্যতিক্রম। 3 নাম্বার, কারেক্ট সেন্টেন্স বের করতে বলছে দ্য ম্যান হু, ওই যে বললাম দ্য ম্যান হচ্ছে অ্যান্টিসিডেন্ট, হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তারা একসাথে বসবে, সেই কাজটা এই নাম্বারে হয় নাই, বাদ দাও। বি নাম্বারে দ্য ম্যান, একই অবস্থা, বি নাম্বারে হয় নাই, বাদ দাও। সি নাম্বারে দ্য ম্যান হু কেম, আলহামদুলিল্লাহ ঠিক মতো বসছে। দ্য ম্যান হচ্ছে রিলেটিভ অ্যান্টিসিডেন্ট, হু হচ্ছে তার রিলেটিভ প্রোনাউন, কমপ্লেক্স সেন্টেন্স, দুইটা ভার্ব লাগবে, একটা কেম একটা ওয়াজ, আলহামদুলিল্লাহ, সি নাম্বার ঠিক আছে। আর ডি নাম্বারে একই অবস্থা, মাই অফিস হু, না
হু তো অফিসকে বোঝাচ্ছে না, হু বোঝাচ্ছে কাকে? দ্য ম্যানকে। সো ডি নাম্বারটা ভুল, অ্যান্সার হচ্ছে সি। 4 নাম্বার কোয়েশ্চেন, আই হ্যাভ নো আইডিয়া। কি অবস্থা? এটা একটা এমবেডেড কোয়েশ্চেন, যে আই হ্যাভ নো আইডিয়া এটাকে লিখে রাখো আজাইরা কথা বা বাড়তি কথা, সাথে প্রশ্নবোধক বাক্য, মানে প্রশ্নবোধক চিহ্ন আছে, প্রশ্নবোধক বাক্য আছে। তো আমরা জানি আজাইরা কথা প্লাস প্রশ্নবোধক বাক্য একসাথে মিলে হয় এমবেড কোয়েশ্চেন। এমবেড কোয়েশ্চেন নিয়ম হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড লাগবে, তারপরে সাবজেক্ট লাগবে, তারপরে ভার্ব লাগবে। এ নাম্বারে ডি এসে ঝামেলা করছে, বি নাম্বারে ডাব্লিউএইচ ওয়ার্ডটাই মিসিং, সি নাম্বারে ডাব্লিউএইচ ওয়ার্ডটাই মিসিং, ডি নাম্বারে ডাব্লিউএইচ ওয়ার্ড আসছে, সাবজেক্ট আসছে, ভার্ব আসছে। আলহামদুলিল্লাহ, ডি নাম্বারটা অ্যান্সার। I have no idea where he went. Normally question ছিল where did he go? স্বাভাবিকভাবে মানে সাধারণ প্রশ্ন ছিল where did he go? এটা সাধারণ প্রশ্ন, কিন্তু I have no idea আজের কথা চলে আসছে, so it has been converted into embedded question. আর embedded question এর উল্টে যায়, WH word subject verb হয়, কোনো do does did থাকে না। So answer D. We are waiting for the bus. আমরা অপেক্ষা করছি কিসের জন্য? দেখো এই যে এই ঝামেলাটা মানে এমনি তো মনে অনেকবার আমরা গ্যাঞ্জামে পড়ছিলাম, আমি তো ক্লিয়ার করছি। ফর দ্য বাস নরমালি কি? প্রিপোজিশনাল ফ্রেজ। ফর দ্য বাস নরমালি কি? প্রিপোজিশনাল ফ্রেজ। কিন্তু আমি তোমাকে বলেছি প্রিপোজিশনাল ফ্রেজ যখন বাক্যে বসে যায়, প্রিপোজিশনাল ফ্রেজ যখন বাক্যে বসে যায় তখন সে আর কখনো প্রিপোজিশনের কাজ করে না। আমি খুব অবাক হই, বাংলাদেশে কিছু বইতে ব্যাখ্যা দিচ্ছে, কিছু বইয়ের লেখক এগুলো নিয়ে উল্টাপাল্টা ব্যাখ্যা দেয়। এই মানুষগুলো কেন একটু পড়াশোনা করে না? এটা একটা মারাত্মক প্রবলেম, কোনো একটু স্টাডি করে না। আই ডোন্ট নো ওয়াই। সিম্পলি জিনিসটা একদম সিম্পল। ফর দ্য পাস একটা প্রিপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে, কিন্তু যখন প্রিপোজিশনাল ফ্রেজটা বাক্যে বসে তখন তো সে কখনো প্রিপোজিশনের কাজ করতে পারে না। তোমরা আমাকে বলো তো প্রিপোজিশনের কাজ কি? প্রিপোজিশনের কাজ হচ্ছে যুক্ত করা, ঠিক আছে না? প্রিপোজিশনের কাজ কি? যুক্ত করা। সাধারণত নাউনকে বা প্রোনাউনকে সে যুক্ত করে, উইথ মি আমার সাথে যুক্ত করেছে। সো প্রিপোজিশনাল ফ্রেজটা কিন্তু বাক্যে কখনো প্রিপোজিশনের কাজ করে না, সে যুক্ত করার কাজ করে না। সে হয় সাবজেক্টের কাজ, নাউনের কাজ করে, অথবা সে অ্যাডজেক্টিভের কাজ করে, অথবা সে অ্যাডভার্বের কাজ করে। মানে প্রিপোজিশনাল ফ্রেজগুলো যখন বাক্যে বসে আইদার সে কোনো সাবজেক্ট অবজেক্টের কাজ করে, মানে নাউনের কাজ করে, অথবা সে কোনো দোষ গুণ অবস্থা বোঝায় অ্যাডজেক্টিভের কাজ করে, অথবা সে অ্যাডভার্বের কাজ করে, অ্যাডভার্বের কাজ করে। তো দোষ গুণ বোঝায় অ্যাডজেক্টিভের কাজ করে, অথবা সে অবস্থান বোঝায় অ্যাডভার্বের কাজ করে। তাহলে এখানে কি হচ্ছে? তারা অপেক্ষা করছে কিসের জন্য? বাসের জন্য। তার মানে এটা নাউনের কাজ করতেছে। তাহলে ফর দ্য বাস এখানে একটা কি? নাউন ফ্রেজ। কেউ যদি বলো প্রিপোজিশনাল ফ্রেজ, ভুল হবে। হ্যাঁ, এমনি কি ফর দ্য বাসটা কি? প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু এই বাক্যে যখন বসে গেছে তখন সে আর প্রিপোজিশনাল ফ্রেজের কাজ করছে না। এখানে যদি কেউ প্রিপোজিশনাল ফ্রেজ বলো অবশ্যই ভুল হবে, এটা একটা নাউন ফ্রেজ, কারণ এই ফর দ্য বাসটা এখানে নাউনের কাজ করছে, ওয়েটিং এর অবজেক্টের কাজ করছে। ওয়েটিং হচ্ছে একটা ভার্ব, এই ভার্বের অবজেক্টের কাজ করছে ফর দ্য বাস। আমরা জানি অবজেক্ট হিসেবে যে কাজ করে সেটা নাউন। সো ফর দ্য বাস এই প্রিপোজিশনাল ফ্রেজটা বাক্যে বসে গেছে, সেটা নাউন ফ্রেজ হয়ে গেছে। কারণ আমি অনেকবার বলছি, আমি একদম লাইভে এসে বলছি আইকন প্লাসের পেজ থেকে, যে প্রিপোজিশনাল ফ্রেজগুলো সেন্টেন্সে বসে গেলে সে আর প্রিপোজিশনের কাজ করতে পারে না। যদি সে প্রিপোজিশনের কাজ করতে পারে না, তাহলে সেন্টেন্সে বসলে তাকে আর প্রিপোজিশনাল ফ্রেজ বলা যাবে না, তাকে ব্যবহারগত নাম বলতে হবে। কারণ তার ব্যবহারগত নাম তিনটা, আইদার সে সাবজেক্ট অবজেক্টের কাজ করে তখন তার নাম হয় নাউন ফ্রেজ, অথবা দোষ গুণ বোঝায় তখন তার নাম হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ, অথবা অবস্থান বোঝায় তখন তার নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সো ফর দ্য পাস্ট এখানে কিসের কাজ করছে? অবজেক্টের কাজ করছে। সো এটা একটা নাউন ফ্রেজ, ঠিক আছে। এক নম্বর। হ্যাঁ, একজন প্রশ্ন করছে ফর দ্য পাস্ট কি? ভাই এটার পরিচয়টা কি? আসলে তোমাদের প্রশ্ন তো, প্রশ্নটা হচ্ছে আমাদের কালচারের। ফর দ্য বাস জিনিসটাকে প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু সেন্টেন্সে বসলে এটা প্রিপোজিশনাল ফ্রেজ না। সেন্টেন্সে বসে গেলে তার ব্যবহার দেখবা, ব্যবহার দেখে তাকে নেমিং করবা, ঠিক আছে। ওয়াসি আহমেদ, আমি একজন মানুষ, ওকে, বাট আইকন প্লাসে আমি কি? ওয়াসি আহমেদ আইকন প্লাসের মানুষ, কোনো কথা হইলো? ওয়াসি আহমেদ আইকন প্লাসের চেয়ারম্যান। আইকন প্লাসে রিলেট করলে আমাকে মানুষ বলে হাসবে মানুষ, তখন আমাকে বলতে হবে চেয়ারম্যান। ব্যাপারটা বুঝতে পারছো? ওয়াফির সাথে রিলেট করলে ওয়াসি আহমেদ ওয়াফির মানুষ, কোনো কথা হইলো? ওয়াসি আহমেদ ওয়াফির বাবা, বুঝতে পারছো? সো তখন তোমাকে ওই পরিচয় দিতে হবে। নরমালি আমি মানুষ, কিন্তু আমি যদি বলি ওয়াসি আহমেদ আইকন প্লাসের মানুষ, এটা কি হইল? ওয়াসি আহমেদ ওয়াফির মানুষ কি হইল? না, ওয়াসি আহমেদ মানুষ ঠিক আছে, ঠিক, ওয়াসি আহমেদ প্রিপোজিশনাল ফ্রেজ ঠিক আছে, কিন্তু বাক্যে যখন তুমি রিলেট করবা তখন রিলেট করে তার পরিচয় অনুযায়ী নামটা বলবা। ঠিক এই প্রিপোজিশনাল ফ্রেজের কাহিনীগুলো ছিল। আইকন প্লাসের সাথে রিলেট করলে বলতে হবে ওয়াসি আহমেদ আইকন প্লাসের চেয়ারম্যান। ওয়াসি আহমেদ আইকন প্লাসের নাউন বলে এটা লুলা। ওয়াসি আহমেদ ওয়াফির নাউন বলে লুলা, বলতে হবে ওয়াসি আহমেদ ওয়াফির বাবা, বাবা, ঠিক আছে, এটা বলতে হবে। ব্যাপারটা এরকম আর কি। সো ফর দ্য বাস কি? প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু বাক্যে বসে গেলে প্রিপোজিশনাল ফ্রেজ না, তখন তার ব্যবহারগত নাম বলতে হবে। সে যদি সাবজেক্ট বা অবজেক্টের কাজ করে সে নাউন ফ্রেজ, সে যদি দোষ গুণ বোঝে সে অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর শুধু অবস্থান বোঝে অ্যাডভার্ব ফ্রেজ। আমার মত ইচ্ছা সহজ করে বুঝতে পারবো না,
যে যারা যদি কোনো বইয়ে বা কোনো টিচার যদি এরকম কথাবার্তা বলে, ভাই আমার একটা দেখাই দিই। আমি প্রতি টিচারদেরকে আসলে মানে সমস্যা তো আমাদের দেশে তো রেসপেক্টই নাই। হয়তো দেখা যাচ্ছে পড়াচ্ছে, কোথায় কে করছে, হয়তো কোনো একটা কোচিং এ এসে পড়ানো শুরু করছে, সেও দেখবা যে নিজেকে আমি একটা কিছু ভাবি। দিস ইজ আওয়ার কালচার। সো কারোর সাথে ডিবেট করার দরকার নেই। আমার কথাটা বুঝলে আমার আশা করে তুমি জীবন আর ভুল করবে না। আর এটা আমার কথা না, এটা তুমি একটু রেফারেন্স ঘাটলে, একটু ঘাটাঘাটি করো না, অনলাইনে যুগ, সব তো পাওয়া যায়। ঠিক আছে, ওকে। এরপর আসলে আমরা প্র্যাকটিস গুলো করি। The teachers have had some problems deciding. এটাও একটা এমবেডেড কোয়েশ্চেন। এক নাম্বার এমবেডেড কোয়েশ্চেন কেমনে বলছেন ভাইয়া? ওয়েন, দেখো এখানে অপশনে অনেকগুলো ডাব্লিউএইচ কোয়েশ্চেন আছে, কিন্তু ডাব্লিউএইচ কোয়েশ্চেন গুলো কিন্তু বাড়তি কথা বা আজের কথা শো আসছে। সো দ্য টিচার্স হ্যাভ হ্যাড সাম প্রবলেমস ডিসাইডিং, এটাকে গোল করে লিখো আজের কথা বা বাড়তি কথা। আমরা জানি আজের কথা বা বাড়তি কথা যুক্ত ডাব্লিউএইচ কোয়েশ্চেন মানে হচ্ছে এমবেড কোয়েশ্চেন। নিয়মটা মনে আছে না? এমবেড কোয়েশ্চেন মানে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। তো সেটা আমরা দেখি এখানে কি আছে। ওয়েন ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে সাবজেক্ট লাগবে, সেটা এ নাম্বারে নাই, সেটা বি নাম্বারেও নাই, সেটা সি নাম্বারে আছে, সি নাম্বারটা অ্যান্সার। আর ডি নাম্বারে দ্যাট টাইম হচ্ছে দ্যাট টাইম এবং হোয়েন কখনো একসাথে বসে না, সেটা বাহুল্যতা হয়ে যায়। ঠিক আছে, সো ডি নাম্বারটা বাহুল্যতা, অ্যান্সার হচ্ছে সি। সো তুমি একের পাশে লিখে রাখো এমবেডেড কোয়েশ্চেন। দুই নাম্বারটা আসো। লজিক্যালি দ্য মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল মাস্ট বি অ্যাট বে। লজিক্যালি দ্য মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল মাস্ট বি অ্যাট বে, এটা একটা এমবেডেড কোয়েশ্চেন। এই লজিক্যালি দ্য মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, এটাকে লিখে রাখবা আজের কথা বা বাড়তি কথা। সো এটার পরে এমবেড কোয়েশ্চেন হবে। এমবেড কোয়েশ্চেন মানে কি? ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। সো আসো ওয়েন ডাব্লিউএইচ ওয়ার্ড, এরপরে সাবজেক্ট লাগবে। দেখি দ্য পুলিশ এন্ড আদার্স ল এন্ড হ্যান্ড, দেখো আদার্স বলে ফেলছে। আদার্স বললে তারপরে আর নাউন হয় না। আদার্স ল এনফোর্সমেন্ট এজেন্সিস, এখানেও এসেন্সো, এখানেও এসেন্সো, এটা বাহুল্যতা। এটাকে শুদ্ধ করে বললে বলতে হবে আদার ল এনফোর্সমেন্ট এজেন্সিস। সো এই জন্য বি নাম্বারটা বাদ। বি নাম্বার দেখো ওয়েন ডাব্লিউএইচ ওয়ার্ড, এরপরে সাবজেক্ট লাগবে দ্য পুলিশ এন্ড আদার ল এনফোর্সমেন্ট এজেন্সি আর, এখানে আর বলছে। সো আর মানে কি একবচন না বহুবচন? বহুবচন। তাহলে কি এজেন্সি হবে না এজেন্সিস হবে? এজেন্সিস হবে। সো বি নাম্বারটাও বাদ। C number, when the police and other law enforcement agencies are at work. Alhamdulillah, C number টাই answer. এখন দেখি ভাইয়া ডি নাম্বারে ভুল কোথায়। when the police and other law enforcement agencies are at work, নাউজুবিল্লাহ। ভাই কাজের ইংলিশ হচ্ছে ওয়ার্ক। আমরা জানি ওয়ার্ক হচ্ছে কাজ, আর ওয়ার্কস হচ্ছে সাহিত্যকর্ম। পুলিশ সাহিত্যকর্ম করে না, পুলিশকে অপমান করা হয়ে যাবে। পুলিশ কাজ করে, সো ওয়ার্কস হবে না, লুলা। অ্যান্সার কোনটা? সি নাম্বারটা। 3 নম্বর কোশ্চেনে যাও। সাম স্টুডেন্টস ক্যান প্রিটেন্ড টু বি, একই অবস্থা, এটা একটা এমবেড কোশ্চেন। কেন ভাইয়া সাম স্টুডেন্টস ক্যান প্রিটেন্ড টু বি? এটাকে তুমি লিখতে পারো আজের কথা, বাড়তি কথা বা প্রিন্সিপাল ক্লজ, তারপরে তোমার ডাব্লিউএইচ কোশ্চেনটা আসছে। সো এমবেড কোশ্চেন হয়ে গেছে। এমবেড কোশ্চেনের নিয়ম হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। অপশন 1 এ দেখো হোয়াট, ডাব্লিউএইচ ওয়ার্ড, ঠিক আছে। এরপরে সাবজেক্ট লাগবে দে, ঠিক আছে। ওয়ান্ট টু বিকাম ইন ফিউচার, আলহামদুলিল্লাহ, এই নাম্বারটাই অ্যান্সার। এবার দেখি বি নাম্বারের সমস্যাটা কোথায়, আমি সব ব্যাখ্যা করে দিচ্ছি। হোয়াট আর, আস্তাগফিরুল্লাহ, এমবেড কোশ্চেনের ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে সাবজেক্ট হবে, এখানে সাবজেক্ট না এসে ভার্ব আসছে আর, এই জন্য বি নাম্বারটা লুলা। সি নাম্বার দেখো হোয়াট দে ওয়ান্টেড ইন ফিউচার, নাউজুবিল্লাহ। ভাইয়া ভবিষ্যৎকালে কেমনে পাস্ট ফর্ম হয়? ভবিষ্যৎকালে কেমনে পাস্ট ফর্ম হয়? সি নাম্বারটাও লুলা। ঠিক আছে, ডি নাম্বারটা হোয়াট দে ওয়ান্ট টু বিকাম ইন দ্য ফিউচার, নাউজুবিল্লাহ। না, ভবিষ্যতের ক্ষেত্রে দা হয় না, মনে রাখবা ইন ফিউচার। ভবিষ্যতের ক্ষেত্রে দা হয় না, ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত। ইন দ্য ফিউচার না, এক্সপ্রেশন হচ্ছে ইন ফিউচার। সাধারণত এক্সপ্রেশনে লিখে রাখতে পারো অ্যাট প্রেজেন্ট, ইন দ্য পাস্ট, ইন ফিউচার, এটা লিখে রাখতে পারো। এক্সপ্রেশনটা এরকম। বর্তমানের ক্ষেত্রে আমরা বলি অ্যাট প্রেজেন্ট, অতীতের ক্ষেত্রে বলি ইন দ্য পাস্ট, আর ভবিষ্যতের ক্ষেত্রে বলি ইন ফিউচার। এটা এক্সপ্রেশন লিখে রাখতে পারো অ্যাট প্রেজেন্ট, ইন দ্য পাস্ট, ইন ফিউচার। এই বাচ্চাটা ফিউচার, নট ফুটুরি। At present, in the past, in future. It's a common expression. At present, in the past, in future. এভাবে বলতে হয়। ঠিক আছে? 4 number, the rabbit screamed away in fright. এটা একটা এমবেড কোশ্চেন। এটাকে লিখে রাখো the rabbit, তো বুঝো। সো rabbit screamed away in fright, ভয়ে সে ঢুকে যায়। ঠিক আছে, খরগোশগুলো। সো এটা একটা আজের কথা, বাড়তি কথা। সো ইটস গোনা বি এমবেড কোশ্চেন, কারণ পরে ডাব্লিউএইচ কোশ্চেন আসছে। সো এমবেড কোশ্চেন নিয়মটা মনে আছে না? ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে সাবজেক্ট লাগবে, তারপরে ভার্ব লাগবে। সো when ডাব্লিউএইচ ওয়ার্ড ইট হ্যাড, এই নাম্বারে কোনো ভুল পাচ্ছি না, হাতে রাখো। বি নাম্বার ডাব্লিউএইচ ওয়ার্ড নাই, নাউজুবিল্লাহ। সি নাম্বার ডাব্লিউএইচ ওয়ার্ড নাই, আস্তাগফিরুল্লাহ। ডি নাম্বার ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে হি বসে, কিন্তু ভাই র‍্যাবিটের ক্ষেত্রে কি? র‍্যাবিট একটা প্রাণী, র‍্যাবিট খরগোশ, তার জন্য কি হি হবে না ইট হবে? অবশ্যই ইট হবে, ইতর প্রাণী। অ্যান্সার এ। ঠিক আছে, তারপর নেক্সট কোয়েশ্চেন। সরি, batteries to drill under the crust must be considered, একই অবস্থা।
embedded question. A materials to drill under the crust must be considered. এটাকে লিখো আজের কথা, বাড়তি কথা বা প্রিন্সিপাল ক্লজ। সো embedded question করার জন্য WH word লাগবে, তারপরে সাবজেক্ট লাগবে, তারপরে verb লাগবে। সো WH word it's not a nominal that clause. এটা একটা প্রশ্ন করছে, বলছে ম্যাটেরিয়ালস মানে মানে প্রশ্ন ছিল এরকম যে কখন মাইনিং প্রসেস গুলো চালানো হয়, প্রশ্ন করছে কিন্তু। সো প্রশ্নবোধক বাক্যটাকে এক্সটেন্ড করা হয়েছে। সো ইটস এমবেডেড কোয়েশ্চেন, ইটস নট এ নমিনাল দ্যাট ক্লজ। মিনিং না বুঝলে আসলে ঝামেলা হয়ে যায়। সো এমবেড কোয়েশ্চেনে তোমার WH ওয়ার্ড লাগবে। সো দ্যাট না, কিন্তু দ্যাট হবে না। এই নাম্বারটা বাদ। বি নাম্বারটা when WH ওয়ার্ড, এরপরে সাবজেক্ট লাগবে, মাইনিং প্রজেক্টস, এরপরে ভার্ব লাগবে। সো আলহামদুলিল্লাহ বি নাম্বারটা অ্যানসার। সি নাম্বারের সমস্যা হচ্ছে WH ওয়ার্ডের পরে ভার্ব চলে আসছে, নমিনাল দ্যাট ক্লজে WH ওয়ার্ডের পরে ভার্ব আসতে পারে না। ডি নাম্বার হচ্ছে when একই অবস্থা WH ওয়ার্ডের পরে ভার্ব আসছে, নমিনাল দ্যাট ক্লজে WH ওয়ার্ডের পরে ভার্ব আসতে পারে না। 6 নম্বর, I fantasize about the magical wand. আমি খুব অবাক হয়েছি ম্যাজিক্যাল ওয়ান্ডটা দেখে, লাঠিটা দেখে। whose power, whose আসছে, ওকে আসতে পারে, এটা একটা নমিনাল দ্যাট এমবেডেড কোয়েশ্চেন। বাড়তি কথা I fantasize about the magical wand, লিখে রাখো আজের কথা, বাড়তি কথা or principal clause. So it's a nominal that clause, sorry, embedded question. WH word লাগবে, এরপরে সাবজেক্ট লাগবে। সো ওয়াজ কোনো সাবজেক্ট না, এটা ভার্ব। এ নাম্বারটা লুলা। বি নাম্বারটা ওয়াজ কোনো সাবজেক্ট না, লুলা। সি নাম্বারটা হুইচ পাওয়ার না, ভাই এখানে নাউন কিন্তু। যার ওয়েন্ড একটা নাউন, পাওয়ার একটা নাউন। আমরা কিন্তু জানি পাশাপাশি দুটো নাউনের মাঝখানে একমাত্র WH ওয়ার্ড বসে, হুইচ বসে না। বা মালিকানা বসে, মালিকানা বোঝানোর জন্য WH ওয়ার্ড আর হুইচ বসে না। সো সি নাম্বারটা এমবেড কোয়েশ্চেন স্ট্রাকচার ফলো করলো, WH ওয়ার্ডটা ভুল হচ্ছে। সো সি নাম্বার হবে না, অ্যান্সার হচ্ছে ডি। মালিকানার জন্য হুজ হচ্ছে, আর এটা এমবেড কোয়েশ্চেন WH এর পরে সাবজেক্ট হয়, তারপরে ভার্ব হয়। একই অবস্থা, এটা মানে রিপিট হচ্ছে। 7 নাম্বারটা তোমরা এর আগে করেছি, এটা আর ব্যাখ্যা করবো না। ক্যান দে টেল ইউ when the movie starts? when না, what time the movie starts? what time the movie starts? ডি নাম্বারটা, এটা আবার রিপিট হচ্ছে, আর ব্যাখ্যা করছি না। আচ্ছা, 8 নাম্বারটা এক অবস্থা, who they are, এটাও রিপিট হয়েছে, ব্যাখ্যা করছি না। 7 8 রিপিট হয়েছে, সরি ব্যাখ্যা করছি না। 9 নাম্বার তো ব্যাখ্যা রিপিট হচ্ছে, ডু ইউ নো ওয়েন দ্য, সরি এগুলোর ব্যাখ্যা হয়ে গেছে, এটা আর ব্যাখ্যা করছি না। 9 নাম্বারটা আগে ব্যাখ্যা করেছি। হ্যাঁ, 10 নাম্বারের নতুন কোয়েশ্চেন আসো। রিসেন্টলি দেয়ার হ্যাভ বিন সেভারাল আউটব্রেকস অফ ডিজিজ লাইক লেজিওনারি সিনড্রোম এন্ড ডক্টরস ডোন্ট নো। এটাও একটা এমবেড কোয়েশ্চেন। এই ডক্টরস ডোন্ট নো কে লিখো আজের কথা, বাড়তি কথা বা প্রিন্সিপাল ক্লজ। সো হোয়াট ইজ দ্য কজ, এটা ছিল মূল প্রশ্ন। এখন এটাকে এমবেড কোয়েশ্চেন করতে হবে। আমরা যদি এমবেড কোয়েশ্চেনে WH ওয়ার্ড, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তাহলে হোয়াট ইজ দ্য কজ হবে না। WH ওয়ার্ডের পরে সাবজেক্ট লাগবে, এই নাম্বারে আসে নাই। বি নাম্বারে সেটা আসে নাই, সি নাম্বারে সেটা আসে নাই, ডি নাম্বারে আসছে। ইয়েস, যেহেতু সেটা প্রশ্নবোধক বাক্যটাকে এক্সটেন্ড করা হয়েছে, নমিন এমবেডেড কোয়েশ্চেন করা হয়েছে, তাহলে WH ওয়ার্ড লাগবে, সেটা ওয়ার্ড, তারপরে সাবজেক্ট লাগবে, সেটা দ্য কজ, তারপরে ভার্ব লাগবে, দ্য কজ ইজ। অ্যান্সার হচ্ছে অপশন ডি। সেমিস্টার 11 নাম্বার, দ্য কনজিউমার প্রাইস ইন্ডেক্স লিস্ট, এটাকে গোল করে লিখো আজের কথা বা বাড়তি কথা বা প্রিন্সিপাল ক্লজ। সো এটা একটা এমবেডেড কোয়েশ্চেন। সো এমবেডেড কোয়েশ্চেন কি হবে, WH ওয়ার্ড, সাবজেক্ট হবে, ভার্ব হবে। এখানে হাউ মাচ পুরোটা কিন্তু WH ওয়ার্ড ফ্রেজের, কারণ হাউ অনেক সময় একা হয়, হাউ মাচ, হাউ মেনি এভাবে বসতে পারে, মানে ফ্রেজ আকারে বসতে পারে। সো হাউ মাচ পুরোটাকে তুমি WH ওয়ার্ড ধরবা। এরপরে এমবেড কোয়েশ্চেন করার জন্য সাবজেক্ট লাগবে, যেটা এই নাম্বারে আসে নাই, বি নাম্বারেও আসে নাই, সি নাম্বারে আসছে। ইয়েস, দেখো হাউ মাচ, WH ওয়ার্ড, অ্যাব্রিকার, সাবজেক্ট, কস্ট হচ্ছে ভার্ব, অ্যান্সার সি। ডি নাম্বারের সমস্যা হচ্ছে হাউ মাচ আর, নাউজুবিল্লাহ। আমরা যে এমবেড কোয়েশ্চেনে WH ওয়ার্ড এর পরে সাবজেক্ট বসে, এখানে সাবজেক্ট হচ্ছে অ্যাব্রিকার। সো ডি নাম্বারটাও ভুল। 12 নাম্বারটা নমিনাল দ্যাট ক্লজ, জোর দিয়ে কথা বলতেছে। দেখো ওয়াজ কস্ট, এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব। বাই কাউচ কুকিং ওভার ল্যান্টার্ন হ্যাজ বিন টোল্ড, এটা একটা ভার্ব। তাহলে বাকি কয়টা ভার্ব, দুইটা ভার্ব, তার মানে কমপ্লেক্স হয়ে গেছে। সো কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে মানে এটা ক্লজ মার্কার লাগবে, এবং সাবজেক্টের জায়গায় ক্লজ মার্কার। তো আমরা জানি সাধারণত সাবজেক্ট হিসেবে যদি কোনো ক্লজ লাগে, সেটা নাউন ক্লজ হয়, নমিনাল দ্যাট ক্লজ হয়, কারণ সেটা জোর দিয়ে বোঝায়। তাহলে আবারও বলছি, কোন একটা কমপ্লেক্স সেন্টেন্স সাবজেক্টের জায়গায় কোনো ক্লজ লাগতেছে, তো সেটা কি হয়, নাউন ক্লজ হয়। আর আমরা জানি সাধারণত নাউন ক্লজ হিসেবে দ্যাট ক্লজ বসে। আমরা জানি সাধারণত নাউন ক্লজ হিসেবে দ্যাট ক্লজ বসে। তাহলে একটা দ্যাট ক্লজ আগে খুঁজো। 4টা অপশনের মধ্যে একমাত্র ডি নাম্বারে দ্যাট ক্লজ আছে। সো অ্যান্সার হচ্ছে অপশন ডি। এখানে আমাদের অ্যান্সার মানে ই লেখা আছে, অপশন ই আমরা কেটে দিছি, ডি হবে। ডিটাকে ইতে আনছি। সো এটা নমিনাল দ্যাট ক্লজ। সিম্পলি কমপ্লেক্স সেন্টেন্স দুটো ভার্ব, সাবজেক্টের জায়গায় ক্লজ চাচ্ছে। তো আমরা জানি যদি কমপ্লেক্স সেন্টেন্সে সাবজেক্ট বা অবজেক্টের জায়গায় কোনো ক্লজ লাগে, ইউজুয়ালি সেটা নাউন ক্লজ হয়। এবার আমার প্রশ্নের অ্যান্সার দাও, নাউন ক্লজ হিসেবে কোন ক্লজ বসে, নমিনাল দ্যাট ক্লজ বসে। 4টা অপশনের মধ্যে একমাত্র নমিনাল দ্যাট ক্লজ আছে, অপশন ডি। সেম 13 নাম্বারটা, ডেভেলপ, এটা একটা ভার্ব। So rapidly in Alabama primary because of its rich natural resources, because of কিন্তু কোনো ক্লজ মার্কার না,
বিকজ ক্লজ মার্কার, মনে রাখবা বিকজ হয় কমপ্লেক্স সেন্টেন্সে, বিকজ অফ কিন্তু ক্লজ মার্কার না। ইজ ওয়েল নন, ইজ নন এটা একটা ভার্ব, সো দুইটা ভার্ব চলে আসছে, দুইটা ভার্ব চলে আসছে মানে নিশ্চিতভাবে এটা কমপ্লেক্স সেন্টেন্স, দুইটা ভার্ব আসছে মানে নিশ্চিতভাবে এটা কমপ্লেক্স সেন্টেন্স। সো কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় গ্যাপ, ক্লজ মার্কারটা মিসিং, তার মানে এটা ক্লজ মার্কার সহ ক্লজ লাগবে। আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় যদি কোনো ক্লজ লাগে সেটা হয় নাউন ক্লজ, সেটা কি হয় নাউন ক্লজ। আর নাউন ক্লজ হিসেবে কোন ক্লজটাকে প্রাধান্য দেওয়া হয়, নমিনাল দ্যাট ক্লজ। নাউন ক্লজ হিসেবে কোন ক্লজটাকে প্রাধান্য দেওয়া হয়, নমিনাল দ্যাট ক্লজ। সবার আগে বলতে পারো ভাইয়া অন্য ক্লজ কি আসে না, দ্যাট ক্লজ ছাড়া, হোয়াট ক্লজ, ওয়েন ক্লজ ছাড়া? হ্যাঁ আসে, সেগুলো অনিশ্চিতের ক্ষেত্রে। যেহেতু নিশ্চিত করে বলছি, জোর দিয়ে বলছি, অলওয়েজ নমিনাল দ্যাট ক্লজটাই প্রেফারেবল। সো আগে দেখো নমিনাল দ্যাট ক্লজ আছে কিনা, আছে, থাকলে আর কাউকে দরকার নেই। সো দ্যাট হ্যাভ ইন্ডাস্ট্রি, এটা চলে গেছে।